Kitech BD presents special workshop which is related to creative marketing. প্রথমেই আসি হচ্ছে মার্কেটিং মিথ। মার্কেটিং মিথ, এখানে একটা আমাদের মধ্যে মিথ কাজ করে যে প্রচুর পরিমাণে রিচ এবং মেসেজ এগুলো অনেকেই চায় যে, এবং অনেকে স্ক্রিনশট শো করে যে এই পরিমাণ মেসেজ এসেছে, মেসেজিং এ এই পরিমাণ খরচ হয়েছে, 3 সেন্টে এক একটা মেসেজ এসেছে, 4 সেন্টে এক একটা মেসেজ এসেছে, প্রচুর পরিমাণে রিচ হচ্ছে। তো এটা এক ধরনের মিথ, এবং এই যে ম্যাট্রিক্স গুলো, রিচ, ইমপ্রেশন, তারপরে হচ্ছে ক্লিকস, কিছু কিছু ম্যাট্রিক্স আছে। আমরা মেটা ম্যাট্রিক্সে এই টপিক গুলো নিয়ে আলোচনা করি। তো এই যে ম্যাট্রিক্স গুলো, এই ম্যাট্রিক্স গুলো আমাদেরকে এই জিনিসটা ভাবায় যে আমার ফেসবুকের যে ক্যাম্পেইনটা, এই ক্যাম্পেইনটা তো প্রচুর পরিমাণে রিচ পেয়েছে, প্রচুর পরিমাণে ইমপ্রেশন হয়েছে, বা আমি যে একটা ফেসবুকে একটা কোনো পোস্ট করেছি এটাতে প্রচুর পরিমাণে ভিউজ হয়েছে। তো এগুলো একটা হচ্ছে আমাদের মধ্যে মিথ কাজ করে যে ভাইরাল হয়ে গেলেই মনে হয় আমার প্রোডাক্ট বা আমার সার্ভিসটা সেল হবে। অনেকের মধ্যে এই জিনিসটা কাজ করে যে কোনোভাবে আমার এই ক্যাম্পেইনটা বা আমার এই হচ্ছে পোস্টটা কিভাবে ভাইরাল করতে পারবো, এরকম একটা অনেকেরই ধারণা কাজ করে। সেখান থেকে রিচ এবং মেসেজের এই কনসেপ্টটা এসেছে। সেকেন্ড যে বিষয়টা আমরা দেখছি যে মোর কমেন্টস মানে হচ্ছে মোর সেলস, এরকমও একটা বিষয় কাজ করে যে আমার পোস্টের মধ্যে কমেন্ট নাই কেন, আমার পোস্টের মধ্যে মানুষ কমেন্ট করছে না। তো আমরা যখন কোনো একটা কন্টেন্ট প্ল্যান করি বা মার্কেটিং এর প্ল্যান করি, তখন আমাদেরকে কয়েকটা স্টেজে এই ব্যাপারগুলো চিন্তা করতে হয়। এটা আমি এর পূর্বেও আলোচনা করেছি যে আমাদের যে গোলস গুলো, আপনারা দেখবেন যে অ্যাডস ম্যানেজারে গেলে আমাদের কয়েকটা গোলস আমাদেরকে দেখায়। একটা হচ্ছে অ্যাওয়ারনেস, একটা হচ্ছে রিচ, একটা হচ্ছে এঙ্গেজমেন্ট, ট্রাফিক, তারপরে হচ্ছে লিডস, এরকম আরো কিছু আছে, সেলস আছে, অ্যাপ প্রমোশন আছে। এই যে অবজেক্টিভস গুলো, এই অবজেক্টিভস গুলোর এক একটার পারপাস একটা, এক একটা, এবং আপনি যদি এক একটা পারপাস উল্লেখ করে যদি আপনার যে ক্রিয়েটিভটা বা আপনার যে টার্গেটিংটা এটা যদি রাইট ওয়েতে সার্ভ না করে, তাহলে আপনি যেই উদ্দেশ্যে ক্যাম্পেইনটা লঞ্চ করছেন সেই উদ্দেশ্যটা ব্যাহত হবে। আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করছেন কিন্তু আপনার ব্র্যান্ডটা হচ্ছে ছোট একটা ব্র্যান্ড। তো এই ছোট একটা ব্র্যান্ডের জন্য যদি আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করেন, তখন আপনার ডলারের খরচটা অযথাই হয়ে যাবে। তো আপনি এই জায়গায় আপনি কি করতে পারেন, এই জায়গায় আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান না করে আপনি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করতে পারেন। কারণ হচ্ছে যখন আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করবেন, তখন ফেসবুক যে জিনিসটা করবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণ মানুষের কাছে আপনার এই পোস্টটাকে রিচ করার ট্রাই করবে, প্রচুর পরিমাণ ভিউজ হবে, প্রচুর পরিমাণ মানুষ জানবে যারা আপনার অডিয়েন্স না, এবং প্রচুর পরিমাণে এখানে মার্কেটিং এও খরচ হবে। বলতে পারেন যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তো $2 অ্যাড রান করা যায়, $1 অ্যাড রান করা যায়, কিন্তু এটাও খরচ। আর যতক্ষণ না পর্যন্ত আপনি একটা মিড স্টেজে বা হচ্ছে একটু ব্রডলি আপনার ব্র্যান্ডটাকে এস্টাবলিশ করতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এর পিছনে খরচ করাটা খুব একটা লাভজনক না। এরপরে আসি হচ্ছে আরেকটা মিথ, সেটা হচ্ছে টার্গেট অডিয়েন্স। অনেকের কাছে এরকম শোনা যায় যে আমার টার্গেটিংটা ঠিক নাই, ভাই টার্গেটিংটা একটু ঠিক করে দেন, টার্গেটিংটা একটু চেঞ্জ করে দেন, টার্গেটিংটা এভাবে করেন, ওইভাবে করেন, এই এই কিওয়ার্ড গুলো দেন, এভাবে করে টার্গেটিং এর। এটা একটা মিথ। আমি এটা এক ধরনের মিথ এই কারণে বলছি, কারণ বর্তমানে ফেসবুকে যে পরিমাণ আপডেটস এসেছে সেই সেই আপডেটস এর তুলনায় এই টার্গেটিং, মানে অডিয়েন্স টার্গেটিংটা শুধুমাত্র কিওয়ার্ডের উপর বেস করে যদি আমরা টার্গেটিং করে আমাদের ক্যাম্পেইন গুলো রান করতে থাকি, তখন আশানুরূপ রেজাল্ট পাওয়া যাবে না। কি করতে হবে? আমাদের প্রিসাইজ টার্গেটিং করতে হবে এবং ডেটা ওরিয়েন্টেড টার্গেটিং করতে হবে। ফেসবুক এখন একটা কোর মেসেজ দিচ্ছে, সেটা হচ্ছে ফেসবুক সিগন্যালের উপর বেস করে কাজ করছে। যে যত বেশি পরিমাণ সিগন্যাল ফেসবুককে দিতে পারবে,
সে তত গেইনার হবে। যে যত পজিটিভ সিগন্যাল দিতে পারবে তার ক্যাম্পেইন তত উইন করবে। যার ক্যাম্পেইন থেকে নেগেটিভ সিগন্যাল যাবে তার ক্যাম্পেইনটাকে ফেসবুক একটা সাইটে সরাই দিবে। এটা অলমোস্ট একটা যুদ্ধক্ষেত্রের মতো। অসংখ্য অ্যাডস আপনার সামনে আসবে, অসংখ্য অ্যাডস ফেসবুকে চলতে থাকে। আপনি দেখবেন স্ক্রল করতে করতে আপনার সামনে 2-3 মিনিটের মধ্যে 4-5টা অ্যাড আপনার সামনে চলে আসছে। তো এই যে এতগুলো অ্যাডের যে একটা কম্পিটিশন চলছে, এতগুলো অ্যাডের যে একটা বিডিং চলছে, এই বিডিং এ উইন করার জন্য আমাদের কি করতে হবে? এই বিডিং এ উইন করার জন্য আমাদের ক্রিয়েটিভ টার্গেটিং করতে হবে, এবং আমাদের যে ক্যাম্পেইনটা, এই ক্যাম্পেইনটা, ক্রিয়েটিভ ক্যাম্পেইনটা আমাদের যেই অবজেক্টিভ আছে সেই অবজেক্টিভ অনুযায়ী থ্রো করতে হবে। অর্থাৎ এর আগেও আমি বলেছিলাম মেসেজ টু মার্কেট ম্যাচ। আমি যেই মার্কেটের জন্য যেই গোল সেট করে আমি যেই ক্যাম্পেইনটা রান করতে চাচ্ছি, আমার ক্যাম্পেইন এর মেসেজটা যাতে সেই অনুযায়ী হয়। আমি চাচ্ছি, আমি কমেন্ট চাচ্ছি, কিন্তু আমি এখানে দিচ্ছি যে অর্ডার নাও। তাহলে আমি কিন্তু আমার অডিয়েন্সকেই বিভ্রান্ত করছি যে সে অর্ডার করবে নাকি সে মেসেজ, সে হচ্ছে কমেন্ট করবে। আমি একই সাথে তো একজনকে কয়েকটা অ্যাকশনের প্রতি আমি উদ্বুদ্ধ করতে পারি না। আমি একই সাথে বলছি যে লাইক দিন, বা হচ্ছে শেয়ার করুন, বা হচ্ছে এখানে মেনশন করুন, আবার একই সাথে আমি এখান থেকে সেলস চাচ্ছি বা মেসেজ চাচ্ছি। তো এক একটার পারপাস আলাদা, এবং ফেসবুকে যে অবজেক্টিভস গুলো আছে, প্রতিটা অবজেক্টিভস এক একটা অডিয়েন্সকে সেগমেন্টেড করে ফেলেছে। প্রচুর পরিমাণে ডেটা ফেসবুকের কাছে অলরেডি আছে। এই ডেটা অনুযায়ী ফেসবুক বিভিন্ন অডিয়েন্সকে সেগমেন্ট ওয়াইজ অলরেডি হচ্ছে আলাদা আলাদা করে সেগমেন্ট করেছে। সেগমেন্ট এ থেকে এ, বি, সি এভাবে করে আলাদা আলাদা সেগমেন্ট করেছে। এখন যখন আমি অবজেক্টিভস গুলো এখান থেকে সিলেক্ট করছি, সিলেক্ট করার সাথে সাথেই ফেসবুক ওই অবজেক্টিভের মধ্যে যেই যেই সেগমেন্ট ওয়াইজ অডিয়েন্স আছে তাদের কাছেই পাস করছে, এবং তারা যেটার প্রতি ইন্টারেস্টেড, তাদের লাইফে, মানে তারা যে যে অ্যাক্টিভিটি গুলো বেশি করে থাকে। যেমন আমার কাছে প্রচুর এরকম আমার সামনে পোস্ট আসে, কিন্তু এই পোস্টগুলোতে খুব কম পোস্টই আছে যেগুলোতে আমি লাইক করি বা কমেন্ট করি বা আমি হচ্ছে শেয়ার করি। কিন্তু যদি কোনো এমন কোনো ক্যাম্পিং আসে যেটাতে ফর্ম ফিল আপের কোনো একটা বিষয় কাজ করে, আমি কিন্তু ওইটাতে ফর্ম ফিল আপ করে ফেলি। তাহলে আমার সামনে যদি মেসেজ ক্যাম্পিং আসে, তাহলে কি আমি মেসেজ দিতে বেশি একটা স্বাচ্ছন্দ্য বোধ করব, নাকি আমার কাছে যদি লিড ক্যাম্পিং আসে তাহলে আমি এই লিডের জন্য যে ফর্মটা দিবে সেই ফর্মটা আমি ফিল আপ করবো? অবশ্যই আমি, যেহেতু লিড ক্যাম্পিং এর উপর আমি বেশি ফোকাস থাকি, সেগুলোতে অ্যাকশন নেই, তাহলে আমার প্রতি যদি লিড ক্যাম্পিং আসে তাহলে আমি সেটাতেই বেশি অ্যাকশন নিব। এ কারণে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাডস আমরা টেস্টিং পারপাসে রান করতে পারি। তো মার্কেটিং মিথ থেকে হচ্ছে একটু ডিটেলসেই আলোচনা করলাম। এখন মেইনলি আসি হচ্ছে একসেপ্টেবল ভার্সাস আনএক্সপেক্টেবল, আনএক্সেপ্টেবল। তো একসেপ্টেবল ভার্সাস আনএক্সেপ্টেবল এই টপিকের উপরেই অ্যাকচুয়ালি আমাদের আজকের ফার্স্ট ডে এই ওয়ার্কশপটা হবে। এখানে আমরা দেখছি সেলস বেসিক থিওরি। একটা হচ্ছে মোর লাইক, মোর ট্রাস্ট। এটা হচ্ছে আমরা একটা বেসিক একটা থিওরি জানি যে যত বেশি আমার পেজের লাইক থাকবে, এই লাইক গুলো থাকলে আমার ট্রাস্ট তৈরি হবে, আর ট্রাস্ট যখন তৈরি হবে তখন এখান থেকে মোর সেলস জেনারেট হবে। কিন্তু এটা একটা ভুল ধারণার মধ্যে আমরা আছি। মোর লাইকস, মোর ট্রাস্ট, এটা এখন আর কাজ করে না। আর শুধু যে কাজ করে না তাই না, এটা প্রচুর পরিমাণে আমাদের পেজে ক্ষতি করে। কিরকম ক্ষতি? এখন যেহেতু অলরেডি এআই ওরিয়েন্টেড টার্গেটিং, এআই ওরিয়েন্টেড আপনার রেজাল্টস গুলো হচ্ছে মেটা থেকে, তো আপনার পেজে যাদের অ্যাক্টিভিটি গুলো আছে, যারা আপনার পেজকে লাইক দিয়েছে, ফলো করেছে, এই যে লাইক ফলোস গুলো, এগুলো কিন্তু অলমোস্ট হচ্ছে ফেক লাইকস ফলোয়ার্স। এগুলো দিয়ে কিন্তু পেজে যে হাজার হাজার লাইকস ফলোয়ার্স এগুলো যে গেইন করা হয়, এগুলো ফেক ফলোয়ার্স। যদিও বা তাদের আইডি আছে, কিন্তু তাদের কোনো অ্যাক্টিভিটি নেই। এক একজনই 10-20টা করে আইডি ক্রিয়েট করে এগুলো বিভিন্ন গ্রুপে এই কাজগুলো করে থাকে, যে তাদেরকে
300 টাকা 400 টাকা দিলে হাজার হাজার লাইক তারা দিয়ে দেয়, 1000 2000 এরকম লাইক দিয়ে দেয়। তো এর পরিপ্রেক্ষিতে আমরা কি করতে পারি? ভিজিবিলিটি উইথ এ স্ট্রং পজিশনিং। যদি আমাদের ভিজিবিলিটিটা স্ট্রং পজিশনিং এর মাধ্যমে হয়, তাহলে এটা আসলে সেলস জেনারেট করে। আপনার কাস্টমার 500 জন হতে পারে, আপনার কাস্টমার 1000 জন হতে পারে। আপনার এখান থেকে কাস্টমারের ফিডব্যাক গুলো নেন আপনি। একদম যখন স্টার্টিং পর্যায়ে আপনি বিজনেস করছেন, আপনার পেজে কোনো ধরনের লাইক ফলোয়ার্স নাই, তখন আপনি কি করবেন? আপনি আপনার ফ্রেন্ডস ফ্যামিলিস এদের কাছ থেকে আপনি কিছু লাইক ফলোস নেন, আপনি এখান থেকে কিছু ফিডব্যাক নেন, আপনার প্রোডাক্টের কিছু ফিডব্যাক নেন, সার্ভিসের ফিডব্যাক নেন, নিয়ে আপনি আপনার পেজে এগুলো শো করেন। ক্যাম্পিং রান করেন, রান করার পরে কেউ মেসেজ করলো অথবা ওয়েবসাইট ভিজিট করলো, তাদের ডেটাগুলো কালেক্ট করে আপনি তাদের সাথে কমিউনিকেট করেন, তাদেরকে বোঝান যে আমি নতুন বিজনেস স্টার্ট করেছি, আমার তেমন পেজে লাইক নাই, ফলোস নাই, কিন্তু আপনি যদি আমার এই প্রোডাক্টটা পারচেস করেন তাহলে আপনি হবেন প্রথম আমার এখান থেকে ক্রেতা। তো আপনাকে আমি আমার বেস্টটা সার্ভিস দেওয়ার আমি ট্রাই করব, আশা করি ইনশাল্লাহ আপনি ঠকবেন না। আমাদের পেজে অলরেডি ফিডব্যাক আছে, আপনি দেখতে পারেন। বা এই প্রোডাক্টটা আমি নিজেও ব্যবহার করছি, আমার ফ্যামিলিসের অমুক অমুক এই প্রোডাক্টটা ব্যবহার করছে, তারা উপকৃত হয়েছে। এভাবে করে আপনি কনভিন্স করেন। আপনি আপনার কথা দিয়ে যখন কনভিন্স করে ফেলবেন, তখন আপনার এই যে মোর লাইকস মোর ট্রাস্ট গেইন করে, এই কনসেপ্টটা কিন্তু আপনার তেমন একটা থাকবে না। এবং আপনি খুব দ্রুত কি কি টাইপে কি কি ইনফরমেশন দিলে আপনার অডিয়েন্স গুলো আপনার সাথে একটা গুড রিলেশন তৈরি হবে, আপনাকে ট্রাস্ট করবে, এই বিষয়গুলো আপনি ধীরে ধীরে আরো বুঝে যাবেন। তো একটু আমার সম্পর্কে বলি। আমার নাম আজমাইন ফায়েক, ফাউন্ডার কাইটেক বিডি। এটা একটি মার্কেটিং এজেন্সি। আমি মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট এবং ওয়েব ডিজাইন এই সেক্টরে আজ 5 থেকে 7 বছরের মতো কাজ করছি, 2019 সাল থেকে। আমার স্বপ্ন হালালভাবে যারা ব্যবসা করতে চায় এমন উদ্যোক্তা গড়ে তুলতে। আমাদের পেজে একদম বোল্ডলি এই জিনিসটা থাকে, এবং যারা আমাদের সাথে কমিউনিকেট করে, যাদের কাজ করার জন্য আমাদেরকে বলে, সিম্পলি বলে দিই যে আমরা মিউজিক এবং বেপর্দা মেয়ে যদি থাকে এই টাইপের কন্টেন্টের উপরে আমরা কাজ করি না। তো এভাবেই কাজ করে যাচ্ছি। আমাদের সলিউশন গুলো ডিজিটাল মার্কেটিং, ল্যান্ডিং পেজ ডিজাইন এবং ওয়ান পেজ ই কমার্স সলিউশন। যারা অলরেডি পূর্বের ওয়ার্কশপ গুলো করেছেন তারা আমার সম্পর্কে জানেন এবং এই সার্ভিস গুলো সম্পর্কেও জানেন। তারপরও যারা একদম নতুন তাদের জন্য একটু বলে নিচ্ছি। কাদের সাথে কাজ করেছি এ পর্যন্ত? অনেক ব্র্যান্ডের সাথেই কাজ করা হয়েছে আলহামদুলিল্লাহ। এর মধ্যে উল্লেখযোগ্য মাবি শপ, লিটিল লিটিল ট্রেন্ড স্টার, ডোজ অফ নেচার, স্কিল ক্রাফট, তারপরে পিৎজা এন্ড মোর, এরকম আরো কিছু ব্র্যান্ডস আছে। যেটা বলছিলাম যে একসেপ্টেবল ভার্সাস আনএক্সেপ্টেবল, এটা আসলে কি? এই কন্টেন্ট গুলো কি? এটা উদ্যোক্তা, এক উদ্যোক্তা, আরেকটা উত্তপ্তকারী। মানে আপনি এত পরিমাণ আপনার কন্টেন্ট মানুষের সামনে শো করছেন এবং তার সামনে একই একই কথা বারবার বলছেন, একই কথা বারবার বলছেন, যাতে করে সে আসলে উত্তপ্ত হয়ে যাচ্ছে। মানে আপনার যে অডিয়েন্স তারা উত্তপ্ত হয়ে যাচ্ছে, আপনার কাছ থেকে নতুন কিছু পাচ্ছে না। আপনার যে কন্টেন্ট গুলো, এই কন্টেন্টে তার নতুন কোনো ইনফরমেশন দেখছে না, তার নতুন কোনো প্রবলেমের সলিউশন পাচ্ছে না, যার কারণে আপনার যে অ্যাডগুলো, এই অ্যাডগুলো এই অ্যাডগুলোর মধ্যে তার ইন্টারেস্ট হারায় যাচ্ছে, যার কারণে আপনার অ্যাডগুলোকে সে স্কিপ করে যাচ্ছে। যে কথাটা বলেছিলাম যে ফেসবুক এখন সিগন্যালের উপর বেস করে অ্যাক্ট করে, অ্যাডের পারফরমেন্স গুলো সিগন্যালের উপর বেস করে, এই পারফরমেন্স গুলো কোনটা বেটার হবে কোনটা বেটার হবে জিনিসগুলো ডিপেন্ড করে সিগন্যালের উপরে। এখন পজিটিভ সিগন্যালস কি কি? পজিটিভ সিগন্যালস লাইক, কমেন্ট। কমেন্টের মধ্যে পজিটিভ কমেন্ট, নেগেটিভ কমেন্ট হলে সেটাও মেটা খুব ভালো মতোই ডিটেক্ট করতে পারে। আপনার যে কন্টেন্টটা, এই কন্টেন্টের মধ্যে যতগুলো কমেন্ট আছে
সমস্ত কন্টেন্ট গুলো আপনি কপি করেন, করার পরে আপনি চ্যাট জিপিটিতে দিয়ে দেন, দিয়ে দিয়ে তাকে বলেন যে এখানে কোনগুলো, কত পার্সেন্ট পজিটিভ কমেন্ট আছে, কত পার্সেন্ট নেগেটিভ কমেন্ট আছে। দেখবেন যে চ্যাট জিপিটি আপনাকে এটা খুব দ্রুতই বলে দিবে। তো চ্যাট জিপিটি তো আসছে এই কয়েকদিন হচ্ছে, কয়েক বছর হচ্ছে, কিন্তু এর আগ থেকেই কিন্তু মেটা এআই নিয়ে অনেক কাজ করেছে। তো মেটা এটা খুব ভালো মতো ডিটেক্ট করতে পারে যে আপনার কোন কমেন্টটা পজিটিভ, কোন কমেন্টটা নেগেটিভ। তো যখন একটা পোস্টের উপরে অনেক বেশি পরিমাণ নেগেটিভ কমেন্টস আসে, তো তখন ধীরে ধীরে এই পোস্টটা বা এই যে ক্যাম্পেইনটা, এই ক্যাম্পেইনটা ধীরে ধীরে অন্যান্য ক্যাম্পেইন এর নিচে চলে যায়, মানে ফিডের থেকে নিচে চলে যায়, এবং এইটার যে রিচ, এই রিচটা ধীরে ধীরে কমতে থাকে। তো পজিটিভ সিগন্যালস কি কি বলেছিলাম, বলছিলাম যে লাইক, লাভ, তারপরে হচ্ছে হাহা, এগুলো হচ্ছে পজিটিভ সিগন্যালস। সেভ, শেয়ার, কমেন্ট, মেনশন, এগুলো হচ্ছে পজিটিভ সিগন্যাল। নেগেটিভ সিগন্যালস গুলো কি কি? নেগেটিভ সিগন্যালস গুলো হচ্ছে স্কিপ করে চলে যাচ্ছে। নেগেটিভ সিগন্যাল গুলো হচ্ছে নেগেটিভ কমেন্টস করছে, হাইড করছে, আপনার ওই অ্যাডটাকে ব্লক বা পেজটাকে ব্লক করছে এগুলো। তারপরে হচ্ছে অ্যাংরি রিয়্যাক্ট করছে, এগুলো হচ্ছে নেগেটিভ সিগন্যাল। তো যখন আপনার কোনো একটা পোস্টে সামহাউ আপনি দেখছেন যে এই কমেন্টগুলো এরকম আসছে, এখানে নেগেটিভ সিগন্যাল যাচ্ছে, আপনি মনে করছেন, আপনি এটাকে স্টপ করে দেন, করে দিয়ে আপনি নতুন কন্টেন্টে, নতুন প্রেজেন্টেশনে আপনি হচ্ছে এটা প্রেজেন্ট করেন। সবচেয়ে কমন আমাদের একটা প্রবলেম হচ্ছে সিপিএম বেড়ে যায়। সিপিএম বেড়ে যাওয়ার একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে আপনার যে কপিটা, যেই কপিটা আপনি লিখছেন, মানে আপনার পোস্টের উপরে যে কপিটা দিচ্ছেন, এই কপিটাকে আপনি চেঞ্জ করে দেন। কন্টেন্ট আপনার সেম থাকতে পারে, কিন্তু আপনি কপিটাকে চেঞ্জ করে দিয়ে দেখেন, শুধুমাত্র এই কপিটা চেঞ্জ করার কারণে আপনার সিপিএম এ ব্যাপক পার্থক্য চলে আসবে। যদি এই কপিটা প্রথম এক দুই লাইন, যেটা মনে করেন যে আপনার অডিয়েন্সকে খুব ভালো মতো ট্রিগার করছে, তাহলে আপনার সিপিএমটা এখানে কমে আসবে। আবার হচ্ছে এই টোটাল যে কপিটা লিখেছেন, এটা 10-15 লাইনে যে টোটাল কপিটা লিখেছেন, এমন হতে পারে যে আপনি যেই কপিটা এখন লিখছেন, সেই কপিটা আপনার সার্টেন অডিয়েন্সকে ট্রিগার করছে, অ্যাট্রাক্ট করছে, কিন্তু আরো আরো কিছু অডিয়েন্স আছে যারা, যাদের যেই প্রবলেমটা, সেই প্রবলেমটা ওই কপিতে সার্ভ হচ্ছে না। তারা মনে করতেছে যে না, এটা আমার প্রয়োজন নাই, এটা আমার দরকার নাই। তো তারা কি করছে, এটা স্কিপ করে চলে যাচ্ছে। তো সেম কন্টেন্টের উপরে বা সেম ইমেজের উপরেই আপনি কপিটাকে মাল্টিপল ওয়েতে আপনি প্রেজেন্ট করেন, এবং এই জিনিসটা আমরা এখন খুব ইজিলি করতে পারি। আগে যেটা করতে আমাদের প্রচুর সময় যেত, এবং হচ্ছে বারবার আমাদের ডুপ্লিকেট করে করে এই কাজটা করতে হতো, যেটা আমরা খুব ইজিলি করতে পারি। আমি অ্যাডস ম্যানেজার থেকে আপনাদেরকে বিষয়টা দেখাচ্ছি। সাপোজ এটা হচ্ছে আমাদের একটা অ্যাড। এখন এখানে আসলে আপনারা দেখবেন যে এখান থেকে কোনো একটা ইমেজ দিয়ে আমি একটা ক্যাম্পিং সাপোজ রান করব, এই ক্যাম্পেইনটা রান করব। তাহলে এটা দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে এই যে প্রাইমারি টেক্সট, তারপরে হচ্ছে হেডলাইন, তারপরে হচ্ছে কল টু অ্যাকশন বাটন, বা হচ্ছে অনেক সময় ডেসক্রিপশনও থাকে। এটা হচ্ছে আমরা সেলস ক্যাম্পিং এ যাই। সেলস ক্যাম্পিং এর ক্ষেত্রে এখান থেকে ক্রিয়েটিভটা নিচ্ছি, একটা ভিডিও নিয়ে নিচ্ছি এখান থেকে। এই ভিডিওটা নিয়ে নিলাম। নেয়ার পরে এখানে এই যে একটা জিনিস দেখেন, 1 of 5, মানে আপনি আপনার যে কপিটা, এই কপিটা আপনি সাপোজ এটা আমার একটা কপি, ধরে নিলাম যে এইটা হচ্ছে আমার কপি। এটা যদি আমি এখানে পেস্ট করি, এটা কোথায় দেখাবে? এটা হচ্ছে আমার এই ভিডিও পোস্টের উপরে দেখাবে। তো এরকম আপনাকে 5টা অপশনস দিয়ে দিচ্ছে, মানে 5টা ভ্যারিয়েশনে আপনি এই কপিগুলোকে এখানে
সেট করতে পারবেন। আগে যেটা করতে হতো আমাদের, এই একটা অ্যাডকে এখান থেকে ডুপ্লিকেট করে এখান থেকে 5টা ক্রিয়েট করার পরে 5টা কপি ক্রিয়েট করার পরে তারপরে হচ্ছে আমরা আলাদা আলাদা এভাবে কপিগুলো বসাতাম। এখন যেটা হয় সেটা হচ্ছে আপনি এট এ টাইম এটাতেই হচ্ছে আপনি 5টা কপি দিয়ে আপনার একটা ভিডিও অ্যাড রান করতে পারবেন। তারপরে এখানে যে হেডলাইন আছে, 5টা হেডলাইন দিয়ে আপনি একটা ভিডিওতে অ্যাড রান করতে পারবেন। এবং এটা আমরা টেস্ট করেও দেখেছি যে শুধুমাত্র হেডলাইনটা পরিবর্তনের কারণে রেজাল্টের অনেক তারতম্য চলে এসেছে। আগে হয়তো কোনো একটা হেডলাইন দেয়া ছিল, সেই হেডলাইনে খুব একটা ট্রিগার হচ্ছিল না, কিন্তু শুধুমাত্র হেডলাইনটা চেঞ্জ করার কারণেই এই রেজাল্টটা অনেক পরিবর্তন হয়েছে। তাহলে বলছিলাম যে উদ্যোক্তা ভার্সাস উত্তপ্তকারী, আপনার কন্টেন্টে যাতে এমন না হয় যে মানুষ বিরক্ত বোধ করছে। আমি নিজের ক্যাম্পেইন এর মধ্যেও এক্সপেরিমেন্ট করেছি। যেই একটা ইমেজ বা ভিডিও কন্টেন্ট দিয়ে একটা সময় খুব ভালো একটা রেজাল্ট আসছিল, একটা পর্যায়ে গিয়ে এই ক্যাম্পেইন এ এই কন্টেন্টে আর ভালো একটা রেজাল্ট আসে না। তো যেটা দেখছিলাম যে এটার যে অডিয়েন্স, এই অডিয়েন্স বারবার হচ্ছে তাদের সামনে যখন এই সেম অ্যাডটা যাচ্ছে, একবার তো সে এটার মধ্যে অ্যাকশন নিয়েছে বা হচ্ছে কোনোভাবে এই কন্টেন্টটা তার কাছে ভালো লাগেনি, সে সেটা স্কিপ করে গেছে। তো আমি যদি ওই কন্টেন্টটা দিয়েই বারবার হচ্ছে তার সামনে অ্যাডটাকে প্রেজেন্ট করি, তাহলে কি হবে, সে বারবার উত্তপ্ত হয়ে যাবে, সে এটাতে বিরক্ত বোধ করবে। তো এই কারণে পরবর্তীতে যখন আবার ক্যাম্পেইন চেঞ্জ করি বা কন্টেন্ট চেঞ্জ করি, তখন কিন্তু এখান থেকে একটা ভালো ফলাফল আসে। তো এরকম আমরা নেক্সট ডেতে দেখব হচ্ছে 10 টাইপস অফ কন্টেন্টস অর অ্যাডস। কিছু কিছু এক্সাম্পল দেই, যেরকম আমরা অ্যাড গুলোকে যে সাজাই, অ্যাড গুলো এমন হয় যে বিফোর আফটার অ্যাড আছে, তারপরে হচ্ছে প্রবলেম সলিউশন এই টাইপের অ্যাড আছে, তারপরে শুধুমাত্র ইনফরমেটিভ অ্যাড আছে, কোয়েরকি অ্যাড আছে, এরকম বিভিন্ন অ্যাড আছে। এবং প্রত্যেকটা অ্যাডের টেমপ্লেট গুলো কিরকম, অ্যাড গুলো কিরকম, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা নেক্সট ডেতে এগুলো নিয়ে আলোচনা করব। এখন আমি যে কন্টেন্টটা ডিজাইন করব, এই কন্টেন্টটা ডিজাইন করার জন্য হোয়ার টু ফাইন্ড, মানে আমার কন্টেন্টের যে টপিকটা, এই টপিকটা আমি কোথায় খুঁজবো। আপনার যে অডিয়েন্স, আপনি প্রথমে নিজে নিজে একটু ব্রেইন স্টর্মিং করবেন যে আপনার যে প্রোডাক্ট বা সার্ভিস, এই প্রোডাক্ট বা সার্ভিস কারা নিতে পারে। যারা নিতে পারে এই অডিয়েন্সের কাছে আগে আপনাকে ফিজিক্যালি আপনি মিট করতে পারেন, অথবা এক্সিস্টিং যারা বিজনেস করতেছে, আপনি মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে আপনি এই টপিক নিয়ে আপনি আপনার ফ্রেন্ডকে অথবা আপনার ওয়াইফকে আপনি মেসেজ দিতে থাকেন। মনে করেন যে আপনি ওয়ালেট কিনবেন, এর বা ওয়ালেট বিক্রি করবেন, এটা এটা মনে করছেন, আপনি ওয়ালেট, নিট ওয়ালেট বা হচ্ছে বাই ওয়ালেট, এগুলো লিখে লিখে আপনি হচ্ছে আপনার ফ্রেন্ডসকে অথবা হচ্ছে যে কাউকে একজনকে কয়েকবার হচ্ছে মেসেজ করেন, কিছুক্ষণ পর পর মেসেজ করেন, দেখবেন যে এই রিলেটেড যতগুলো অ্যাডস আছে সমস্ত অ্যাডস আপনার সামনে আসা শুরু করে দিবে। কারণ কি, আপনার মেসেঞ্জারে আপনি যা যা লিখছেন এগুলো অলরেডি হচ্ছে মেটা রিড করে, এই রিড করে এই টাইপের অ্যাড গুলো আপনার সামনে নিয়ে আসে। যারা আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, আমাদের সবচেয়ে একটা প্রবলেম যেটা, সেটা হচ্ছে যখনই আমরা কাজ করি, আমরা তো মাল্টিপল প্রোডাক্ট সার্ভিস নিয়ে কাজ করি। তো হয় কি, এগুলো নিয়ে আমাদের হচ্ছে ঘাটাঘাটি করতে হয়, তো দেখা যায় যেটা আমার প্রয়োজন না সেই অ্যাডও আমার সামনে আসছে। কারণ হচ্ছে ক্লায়েন্টের কাজ করার জন্য হচ্ছে ওই টপিক নিয়ে কিছু আলোচনা হয়েছে, তো এখন ওই টপিক নিয়ে যখন আলোচনা করার সাথে সাথে ওই কন্টেন্ট গুলো আমার সামনে আসছে, কিন্তু আমি কিন্তু ওইটার রাইট অডিয়েন্স না। তাহলে একটা জিনিস চিন্তা করেন, আপনি যখন, এই যে একদম শুরুতে বলেছিলাম যে আপনি যখন টার্গেটিং করছেন কিওয়ার্ডের উপর ভিত্তি করে, অডিয়েন্স চেঞ্জ করেন, এই যে একটা যে মিথ আমাদের মধ্যে ছিল, তাহলে টার্গেটিং করা হচ্ছে যে অর্গানিক ফুড, টার্গেটিং করা হচ্ছে যে ওয়ালেট, টার্গেটিং করা হচ্ছে ক্লদিং, কিন্তু এগুলোর প্রতি আমার ইন্টারেস্ট নাই, তারপরও কিন্তু আমার ওই ইয়েগুলো আসছে, ওই অ্যাডগুলো আমার সামনে আসছে। ইন্টারেস্ট না থাকা পরেও কেন এই অ্যাডগুলো আসছে, কারণ হচ্ছে
ফেসবুক মনে করেছে যে আমি যেহেতু এই টপিকগুলো নিয়ে আলোচনা করেছি, তার মানে এটার প্রতি আমার ইন্টারেস্ট আছে। তাহলে যারা টার্গেটিং করছে বা আমি নিজেও যখন টার্গেটিং করছি, এই কিওয়ার্ডের উপর বেস করে যখন শুধু টার্গেটিংটা করা হচ্ছে, তখন কিন্তু ওই সিগন্যালটা রাইট সিগন্যাল পাস করতে পারছি না আমরা। রাইট সিগন্যাল যখন আমরা পাস করতে না পারি, এইখানে রাইট সিগন্যাল পাস করার ওয়েটা কি? রাইট সিগন্যাল পাস করার ওয়ে হচ্ছে আপনার যে আপনি যে কন্টেন্টটা দিচ্ছেন, এই কন্টেন্টে আপনি ইনফরমেশন শেয়ার করেন। এখন এই ইনফরমেশনের অনুযায়ী আপনার যে ভিডিওটা আছে, এই ভিডিওটা যদি ইংগেজিং ভিডিও হয় এবং এটা দিয়ে আপনি অর্ডার নাও বা হচ্ছে সেলস ক্যাম্পেইন এরকম কিছু আপনি রান করছেন না, আপনি সিরিজ আকারে আপনার এই ভিডিওগুলো পাবলিশ করছেন। যখন আপনি সিরিজ আকারে ভিডিওগুলো পাবলিশ করলেন, করার পরে এখানে আপনি খুব অল্প বাজেটে $2 করে মনে করেন আপনি টোটাল 5টা কন্টেন্ট অথবা হচ্ছে 10টা ভিডিও কন্টেন্ট আপনি রেডি করেছেন। এই 10টা ভিডিও কন্টেন্ট আপনি সেম টার্গেটিং দিয়ে 10টা ভিডিও ক্যাম্পেইনকে আপনি রান করেন এবং প্রত্যেকটাতে আপনি $2 করে বাজেট দেন। দিয়ে আপনি দেখেন যে কোন কন্টেন্টটা আপনার ভালো পরিমাণ মানুষ এটার মধ্যে এঙ্গেজ হচ্ছে। যখন আপনি দেখবেন যে হ্যাঁ এটাতে ভালো পরিমাণ একটা মানুষ এঙ্গেজ হচ্ছে, তখন এই কন্টেন্টটা নিয়ে আপনি কাজ করেন, বাকিগুলোকে আপনি অফ করে দেন। তাহলে এখান থেকে কি হবে, যেহেতু এই কন্টেন্টের উপর মানুষ এঙ্গেজ হচ্ছে, তার মানে এটা মেসেজ টু মার্কেট ম্যাচ হচ্ছে। যখন মেসেজ টু মার্কেট ম্যাচের একটা কন্টেন্ট আপনি পেয়ে যাচ্ছেন, তখন এটার উপর কাজ করে আপনি তখন এই অনুযায়ী আপনি এই অডিয়েন্সকে টার্গেট করে কাস্টম অডিয়েন্স, লুকেলাইক অডিয়েন্স ক্রিয়েট করে আপনি তখন সেলস ক্যাম্পেইন রান করেন। অথবা আপনি এখান থেকে মেসেজ ক্যাম্পেইন রান করেন। যখন আপনি মেসেজ ক্যাম্পেইন রান করবেন, অনেক মেসেজ আসবে। এই মেসেজগুলো থেকে আপনি পটেনশিয়াল যে অডিয়েন্স গুলো, সেগুলোকে লিড সেন্টারে দিয়ে আপনি তাদেরকে আলাদাভাবে আপনি মার্ক করেন। এখানে কোয়ালিফাইড অডিয়েন্স আছে, এখানে নন কোয়ালিফাইড অডিয়েন্স আছে, এখানে লস্ট অডিয়েন্স আছে, কনভার্টেড অডিয়েন্স আছে। এখান থেকে যারা অর্ডার করছে তাদেরকে মার্ক করে দেন অর্ডার। যখন আপনি এগুলো মার্ক করবেন, বারবার আমি এই কথাগুলো বলছিলাম, এর আগের ওয়ার্কশপেও বলেছি, যখন এগুলোকে আমরা মার্ক করছি তখন ফেসবুকে এই সিগন্যালটা পাস হচ্ছে যে এই টাইপের অডিয়েন্সের কাছে আমাদের রিচ করতে হবে। তো যেটা বলছিলাম যে আমাদের কন্টেন্টের আইডিয়াটা আমরা কিভাবে পাবো, এখান থেকে আমরা আগে ব্রেন স্টর্মিং করে এই জিনিসটা বুঝলাম যে আমাদের আসলে অডিয়েন্স কারা, তাদের সাথে ডিসকাস করি। তাদের সাথে যখন ডিসকাস করা হবে, সাপোজ আপনি কোনো একটা ব্যথার আহ, ব্যথার হচ্ছে আপনি তেল নিয়ে কাজ করেন, যেটা দিয়ে হচ্ছে মানুষের হাঁটুর ব্যথা এগুলো হচ্ছে ইয়ে হয়ে যাবে, মানে ব্যথা বেশি একটা থাকবে না। তো আপনি হয়তো মসজিদে গিয়েছেন, তো মুরব্বী যারা হচ্ছে নামাজ পড়ছে, এমন হচ্ছে বসে নামাজ পড়ছে। এখন আপনি তার সাথে কথা বলেন যে ভাই আপনার কি সমস্যা, বা চাচা আপনার কি সমস্যা, আপনি বসে কেন নামাজ পড়ছেন। তখন দেখবেন উনি নিজেই বলবে, ওনার স্টোরি বলবে। এই যে আমাদের অ্যাড এর মধ্যে আমরা যে 10 টাইপস অফ অ্যাডস এর কথা বললাম, এখানে আরেকটা অ্যাডস আছে হচ্ছে স্টোরি টেলিং অ্যাডস। স্টোরি টেলিং অ্যাডস গুলো আমরা কিভাবে মেক করব, এই বিষয়গুলো আমাদের হচ্ছে নেক্সট ক্লাসে আলোচনা করব ইনশাল্লাহ। তো বলছিলাম যে এরকম মসজিদে যাবেন, যাওয়ার পরে ওই উম যার যে প্রবলেম, সেই প্রবলেম নিয়ে তার সাথে ডিসকাস করলেন। আপনি হচ্ছে অন্য কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন। এখন সবচেয়ে বেশি ট্রাফিক হচ্ছে, যেরকম মাছের বাজারে আমরা হচ্ছে মাছ কিনতে যাই, আর হচ্ছে আমাদের যে অডিয়েন্স, এই অডিয়েন্সদেরকে আমরা পাওয়ার জন্য আমরা কোথায় যাব, ট্রাফিক মার্কেটে। আর এই ট্রাফিক মার্কেট হচ্ছে ফেসবুক। ফেসবুকের বিভিন্ন গ্রুপস গুলো হচ্ছে আমাদের অডিয়েন্সকে বোঝার। আপনি মশলা নিয়ে কাজ করছেন, তাহলে রান্না রিলেটেড যে সমস্ত গ্রুপগুলো আছে, সেই গ্রুপগুলোতে আপনি যান। যাওয়ার পরে দেখেন এখানে কমন প্রবলেমস গুলো কি। এখানে কমন প্রবলেমস গুলো থেকে কোনো একটা প্রবলেম নিয়ে আপনি কাজ করেন, মাল্টিপল প্রবলেম নিয়ে আপনি কাজ করেন, সেগুলো আপনি শেয়ার করেন। আপনার মশলার গুণগত মান ভালো, এইটা কিন্তু মানুষ এত বেশি, মানে এইটা মানুষের কিন্তু এই নিডটা না যে গুণগত মান ভালো কিনা। মানুষ কিন্তু আপনার অনলাইনে এই জিনিসটা বুঝতে পারছে না যে আপনার মশলাটা দিয়ে রান্নাটা কেমন হবে। তাহলে আপনি তার সামনে যদি এই মশলাটা দিয়ে
রান্নাটা কেমন হবে, এরকম যদি কোনো একটা ভিডিও আপনি তার সামনে প্লেস করেন, তখন সে মনে করবে আমি যে রান্না করছি তাহলে আমার ওই মশলাটা দরকার। তাহলে আপনি তার সামনে রান্নার ভিডিও দিতে থাকেন, এবং এই রান্নার ভিডিওগুলো যখন দেয়া হচ্ছে, কোন মশলাটা, কোন আইটেমটা কি পরিমাণ ব্যবহার করা হচ্ছে, এগুলো যখন আপনি প্রিসাইজলি আপনার যে কন্টেন্ট, এই কন্টেন্টের মধ্যে যখন বলে দিবেন, তখন দেখবেন যে ধীরে ধীরে সে আপনাকে ফলো করা শুরু করবে। সেই আবার তার হচ্ছে বান্ধবীকে, তার কলিগসকে এগুলো শেয়ার করা শুরু করবে। এভাবে করেই কিন্তু আপনার একটা ট্রাস্ট বিল্ড হবে, আপনার একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি হবে। এরপরে আপনি দেখবেন যে অটোমেটিক্যালি যখন আপনার মশলা দিয়ে কোনো একটা অফার দিলেন, কোনো একটা কম্বো অফার দিলেন, অথবা কোনো একটা অন্য কোনো একটা প্রোডাক্ট যদি ওই পেজের মাধ্যমেই যদি আপনি সেল করার জন্য ওপেন করেন, দেখবেন যে ওইটাতে আপনি কিন্তু একটা ভালো রকমের সাড়া পাবেন। তো ফেসবুকের এরকম বিভিন্ন যে গ্রুপস গুলো আছে, এগুলো কন্টেন্টস ক্রিয়েট করার জন্য অনেক বেশি হেল্পফুল। এছাড়া আমি আপনাদেরকে আজকে একটা ওয়েবসাইটের কথা বলছি, সেটা হচ্ছে answerthepublic.com। answerthepublic.com এ এখানে আসলে আপনি যদি, এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, answerthepublic.com। এই লিঙ্কটাতে যখন আসবেন, এখানে আমি সাপোজ সার্চ দেই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং লিখে যখন সার্চ করলাম, দেখেন এখানে প্রচুর পরিমাণে কোশ্চেন্স গুলো আসবে। মানুষ ডিজিটাল মার্কেটিং নিয়ে কি কি কোশ্চেন করতে পারে, এই কোশ্চেন গুলো এখানে আসবে। এখানে আপনাকে প্রতিদিন তিনটা করে হচ্ছে ইয়ে দিবে, তিনটা করে আপনাকে সুযোগ দিবে। এগুলো দিয়ে আপনি এই ফ্রি যে আপনার ভার্সন আছে, এই ফ্রি ভার্সনেই আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন। এই যে দেখেন, হাউ টু স্টার্ট ডিজিটাল মার্কেটিং, তার মানে আমার একটা কন্টেন্ট এমন হতে পারে, হাউ টু স্টার্ট ডিজিটাল মার্কেটিং, শুধু এই কন্টেন্টের উপরেই আমার একটা ভিডিও আমি মেক করতে পারি। এখানে দেখেন এটার উপর বেস করে আবার হচ্ছে আরো সাব টপিক দিয়েছে। হাউ টু স্টার্ট ডিজিটাল মার্কেটিং অ্যাজ এ বিগিনার, হোয়াট ইজ দ্য 1% রুল ইন মার্কেটিং, হাউ হাউ ডু আই স্টার্ট ডিজিটাল মার্কেটিং অ্যাট হোম, তারপরে হাউ টু আর্ন মানি ফ্রম ডিজিটাল মার্কেটিং, ক্যান আই মেক মানি অফ ডিজিটাল মার্কেটিং, হাউ টু স্টার্ট ডিজিটাল মার্কেটিং ফ্রম হোম, হু ইজ দ্য রিচেস্ট ডিজিটাল মার্কেটার, মানে ডিজিটাল মার্কেটারদের মধ্যে টপ র্যাঙ্কিং এ কারা কারা আছে, তাদেরকে নিয়ে টপ 5, এদের লাইফস্টাইল, এদের জার্নিটা, এগুলো নিয়ে হচ্ছে স্টোরি টেলিং টাইপের একটা কন্টেন্ট হতে পারে। হাউ ডু আই স্টার্ট ডিজিটাল মার্কেটিং, ইজ ডিজিটাল মার্কেটিং হার্ড, ডিজিটাল মার্কেটিং কি খুব কঠিন, এই টাইপের কন্টেন্ট গুলো নিয়ে কিন্তু আমি ভিডিও মেক করতে পারি। তারপরে এখানে আছে হোয়াট এক্স্যাক্টলি ডাজ ডিজিটাল মার্কেটিং ডু, what does a digital marketer really do, how does digital marketing work, what skills are needed in digital marketing, who is the best digital marketer in Bangladesh, what are the 9 types of digital marketing। হ্যাঁ, এরকম অসংখ্য প্রশ্ন আপনি এখান থেকে পাবেন, অসংখ্য প্রশ্ন পাবেন। এটা শুধুমাত্র একটা গ্রাফের মধ্যে আপনাকে দেখালো। এরপরে নিচে আসেন, নিচে আসলে এগুলো এখনো লোডিং হচ্ছে। এগুলো এই যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যত ধরনের কোশ্চেন হতে পারে, কম্প্যারিজন, অ্যালফাবেটিক্যাল, নাম্বারস, তারপরে রিলেটেড, এরকম যত ধরনের কোশ্চেন হতে পারে, শুধু ডিজিটাল মার্কেটিং না। এখানে আপনি দেখে, আপনি অন্য আরেকটা নিয়ে সার্চ দিই, আমরা দেই হচ্ছে কুকিং, কুকিং, কুকিং বাংলা ফুড, বা চাইনিজ, চাইনিজ ফুড দেই, কুকিং চাইনিজ ফুড, এটা লিখে সার্চ করি। মানে আমি বলতে চাচ্ছি, আপনারা এই ওয়েবসাইটটাকে কাজে লাগায় আপনারা আপনাদের কন্টেন্টের হিউজ পরিমাণে কোশ্চেন্স পাবেন।
এক তো হচ্ছে এটা যদিও বা বাংলাদেশি বেসড না, তারপরও যেই কোশ্চেন্স গুলো, এই কোশ্চেন্স গুলো মোটামুটি কমন কোশ্চেন্স। এই কোশ্চেন্স গুলোর উপর বেস করে যদি আপনি আপনার কন্টেন্টের প্ল্যানিং করতে পারেন, কন্টেন্টের প্ল্যানিংটাই মাথায় আসে না মানুষের। তো হিউজ পরিমাণে যখন আপনি কোশ্চেন গুলো পাবেন, এই কোশ্চেন পাইলে একটা সময় আপনি এই কোশ্চেনের আনসার গুলো নিয়ে কাজ করা শুরু করতে পারবেন। এই যে হোয়াট আর দ্য সেভেন এসেনশিয়ালস ফর চাইনিজ কুকিং, তারপরে হোয়াট ইজ দ্য সিক্রেট টু কুকিং চাইনিজ ফুড, হোয়াট ইজ দ্য বেস্ট চাইনিজ ফুড ফর বিগিনার্স, হাউ ইজ চাইনিজ ফুড কুকড। এরকম অসংখ্য কোশ্চেন আপনি পাবেন। আপনার যে প্রোডাক্ট বা আপনার যে সার্ভিস, ইজ কুংপাও চাইনিজ চিকেন স্পাইসি, এরকম মাল্টিপল কোশ্চেন আছে। তো বলছিলাম যে আপনার যে প্রোডাক্ট বা সার্ভিস, আপনি ডেইলি একবার করে সার্চ দেন, তিনবার করে সার্চ দেন, যেহেতু আপনাকে এই টুলটা ফ্রি দিচ্ছে, তো আপনি এখান থেকে কোশ্চেন গুলো গ্র্যাব করেন, গ্র্যাব করে আপনি এটা নোট ডাউন করেন, করে আপনি এই রিলেটেড আপনি কন্টেন্ট মেক করেন। তারপরে একসাথে 5টা 10টা কন্টেন্ট আপনি সেম অডিয়েন্সের মধ্যে দিয়ে দেন। দেওয়ার পরে আপনি সেখান থেকে কোন কন্টেন্টটা মানুষ বেশি অ্যাট্রাক্টেড হচ্ছে, সেই কন্টেন্টটা দিয়ে আপনি পরবর্তীতে সেলস ক্যাম্পেইন নিয়ে কাজ করেন। ওকে, তো এখান থেকে আমরা দেখলাম যে কিভাবে আমরা কন্টেন্ট গুলো মেক করার জন্য কোশ্চেন গুলো পাবো। কোশ্চেন গুলো পেলে আমরা আমাদের কন্টেন্ট গুলো মেক করাটা ইজি হয়ে যাবে। এখন আসি হচ্ছে কিছু এক্সাম্পল দেখাই, যারা অলরেডি বাংলাদেশে কন্টেন্ট গুলো নিয়ে হিউজ পরিমাণ একটা অর্গানিক রিচ পাচ্ছে এবং ভালো পরিমাণে কাজ করছে। এরকম কিছু এক্সাম্পল হচ্ছে দেশীয় দই ঘর। উম, এই যে পেজটা দেশীয় দই ঘর, আপনি দেখবেন তার হচ্ছে 86,000 ফলোয়ার্স। এবং এই যে ফলোয়ার্স গুলো যে সব ফেক এমনটা কিন্তু না। সেটা কিভাবে বুঝবেন? সেটা বুঝবেন হচ্ছে তার যে প্রত্যেক দিনের যে পোস্টগুলো, এই পোস্টে কি পরিমাণ মানুষের রিয়াকশন, এই পোস্টগুলোতে মানুষের কি পরিমাণ কমেন্টস, এগুলো দেখে কিন্তু আপনি বুঝবেন। 45টা কমেন্ট, 38টা হচ্ছে তার লাইকস, তারপরে 54টা, তারপরে হচ্ছে এরকম এই যে 294টা হচ্ছে তার এখানে রিয়াকশন আছে। তো এরকম এই পেজটা আপনি দেখেন, যারা অলরেডি এই টাইপের কন্টেন্ট গুলো দিচ্ছে, তো আপনি দেখেন যে আপনার পেজের জন্য আপনি কিভাবে এই কন্টেন্ট গুলো দিতে পারেন। এভাবে করে কিন্তু আপনি এই পেজগুলো থেকে আইডিয়া নিয়ে আপনি আপনার জন্য কন্টেন্ট মেক করতে পারেন। প্রত্যেক এই যে দেখেন, নর্মাল একটা কিন্তু পোস্ট, নর্মাল একটা পোস্ট, কিন্তু এই পোস্টটাতে এত পরিমাণ রিয়াকশন কেন আসছে? এই রিয়াকশনটা কিন্তু একদিনে আসেনি। যেমন মনে করেন যে একজন হচ্ছে সি বিচে গেছে, যাওয়ার পরে বলছে যে এই নেন সাদা পাথর। হুম, তো এই সেম পোস্ট আপনি করলে আপনার এই পোস্টের মধ্যে রিয়াকশন আসে না, কিন্তু সালমান মুক্তাদির যদি এই, তাহলে এখানে রিয়াকশন আসে। কেন আসে? তার এই রিয়াকশনটা একদিনে তৈরি হয়নি, একদিনে এটা সে অ্যাচিভ করেনি। এটার জন্য দীর্ঘ একটা সময় কন্টিনিউয়াসলি পোস্ট দিয়েছে, কন্টিনিউয়াসলি বিভিন্ন অকেশনে কাজ করেছে, কন্টিনিউয়াসলি বিভিন্ন অকেশনে প্রেজেন্ট ছিল। তারপরে হচ্ছে তার পোস্ট গুলো এভাবে ধীরে ধীরে দিতে 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 একটা সময় গিয়ে এখন তার এই পোস্ট গুলো মানুষ লাইক করে, তার একটা রিয়েল ফ্যান ফলোয়ার্স অলরেডি তৈরি হয়েছে। তো যেটা বলছি যে আপনি এই পেজগুলো ফলো করেন। নেক্সট আরেকটা এক্সাম্পল আমরা দেখছি হচ্ছে পিৎজা বার্গ। পিৎজা বার্গের কমন একটা বিষয় আপনারা জানেন। পিৎজা বার্গের পেজটা আমি একটু ইয়ে করি। পিৎজা বার্গের কমন একটা টপিক হচ্ছে তাদের যে সসের বোতল, এই সসের বোতলটা হারায় যায়। তো এই যে সসের বোতলটা হারায় যায়, একটা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে হারায় যায়, আবার হচ্ছে আরেকটা না হারালেও মানে যাতে হারায় যায় এই টাইপের একটা পোস্ট দিয়ে তারা এইটাকে একটা হাইপ তৈরি করে।
আচ্ছা, পিৎজা বার আসতে আসতে আমরা অন্যটা দেখতে পারি। আমরা এই পেজটা দেখি, এটা হচ্ছে মার্কস ডায়াবেটিক ডায়েট। তো এই যে দুধটা, সাধারণত আমরা যারা কন্টেন্ট গুলো মেক করি, উদ্যোক্তারা যেভাবে কন্টেন্ট গুলো অ্যাজ ইউজুয়াল মেক করে, তারা কি ডায়েট ফুডের জন্য বা হচ্ছে এই যে ডায়েট মিল্ক, দুধ খাইলে শক্তি হবে, তারপরে দুধ খেলে তারপরে আপনার পুষ্টিগুণ আছে, এই দুধে এই আছে এই আছে, এত ক্যালোরি এত কিছু হবে, কিন্তু একটা ব্র্যান্ড কিভাবে চিন্তা করে দেখেন। একটা ব্র্যান্ড চিন্তা করে হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিউট্রিশন পার্টনার। কত ক্লিন একটা মেসেজ দিয়ে তাদের এই পোস্টগুলো করে দেখেন। প্রতিটা পোস্ট দেখেন, এখানে ইমেজে গেলে একটার পর একটা এই পোস্টগুলো দেখেন রিলেটেবল প্রোডাক্ট, এবং এখানে যে ইমেজটা, এটা রিলেটেবল ইমেজ, এবং এই যে কথাটা, এই কথাটা কিন্তু এইটার সাথে এমন ভাবে অ্যালাইন করে যাতে এই যে দেখেন মানুষ এখানে প্রচুর পরিমাণে এখানে কমেন্ট করে, তারপরে হচ্ছে লাইক দেয়। যদিও বা এটা হচ্ছে বুস্টিং এর মাধ্যমেই লাইক গুলো নিয়ে আসছে, তারপর আমি কন্টেন্ট গুলো কিরকম হয় সেই জিনিসগুলো একটু দেখানোর ট্রাই করছি। দেখেন, দুর্গম পথে বাবার সাথে। তাহলে এই যে ফাদার্স ডেতে দুর্গম পথে বাবার সাথে, এখানে এমন ভাবে এই জিনিসটা তুলে ধরছে যে এখানে যাতে বাবাকে যারা ভালোবাসে, হ্যাঁ, তাদের সাথে যাতে তাদের ব্র্যান্ডটা অ্যালাইন করে, এই ফাদার্স ডেতে যাতে বাবার কথা স্মরণ হয়, এবং হচ্ছে এই ছবিটা যখন সামনে আসবে তখন বাবার কথা স্মরণ হবে, এবং সাথে সাথে এই যে দেখেন, বাবা তোমায় ভালোবাসি। তাহলে এটা কি ফেক কোনো কথা? বা হচ্ছে বাবা ছেলে সুন্দর লাগছে, মাশাল্লাহ অনেক ভালো। তো এই কিছু কমেন্ট থাকে যেগুলো হচ্ছে আলাদাভাবে নেওয়া হয়, কিন্তু তারপরও আপনি একটা জিনিস চিন্তা করেন, যখন আপনার সামনে এই টাইপের একটা কন্টেন্ট আসবে তখন কিন্তু আপনার বাবার কথা মনে পড়বে, এবং শুধু বাবার কথা মনে পড়বে না, কয়েকদিন পরে যখন আপনার দুধ খাওয়ার জন্য যখন আপনি দুধ খুঁজবেন তখন আপনার মনে পড়বে কি, দুর্গম পথে বাবার সাথে এই একটা অ্যাড দেখেছিলাম, সেই অ্যাডটা ছিল হচ্ছে মার্কস মিল্কি বেস্ট ডায়েট, বেস্ট বেস্ট ডায়াবেটিক ডায়েট। তো এইভাবে ব্র্যান্ডগুলো আপনার সাবকনশিয়াস মাইন্ডে তাদের ব্র্যান্ড রিপ্রেজেন্টেশন। জি ভাইয়া, আমরা যদি অর্গানিক যে মার্কেটিং এর কথাটা আমরা শুনি, অর্গানিক মার্কেটিং এর আমরা যে জিনিসটা দেখি, এটা আমি একটু জানার জন্য আপনার কাছে জিজ্ঞেস করা। অনেক ক্ষেত্রে আমরা দেখি আপনি যেটা বললেন যে বিভিন্ন গ্রুপে জয়েন হয়ে পোস্ট করে আসা, এই টাইপের কিছু কাজ টাজ আমরা দেখি, যারা হচ্ছে যে বিভিন্ন পোস্টের নিচে এসে কমেন্টস করতেছে বা তাদের লিংক শেয়ার করতেছে, বা বিভিন্ন ওই গ্রুপে গিয়ে তাদের লিংক শেয়ার, বা পরিচিত জন বা বিভিন্ন গ্রুপে যে এই লিংক শেয়ারটা যে করে, এটা কি আসলে অর্গানিক মার্কেটিং এর মধ্যে পড়ে নাকি এটা আনইথিক্যাল, এটা পেজের জন্য কোনো ক্ষতিকর প্রভাব হতে পারে? নিজের পেজের লিংক অন্য জায়গায় শেয়ার করে নাকি, কি বলছেন একটু clearly একটু যদি বলতেন আবার। পেজের লিংক, পেজের লিংক শেয়ার করে। হ্যাঁ, পেজের লিংক এখন বিভিন্ন কোন একটা গ্রুপে পোস্ট শেয়ার হলো, করে, পোস্টের এটা বলছেন? কমেন্টসে গিয়ে একটা লিংক শেয়ার করে আসলো, এটা কি অর্গানিক হ্যাঁ, মার্কেটিং এর মধ্যে পড়ে নাকি এটা আনইথিক্যাল? এটা অর্গানিক মার্কেটিং এর মধ্যে পড়ে, কিন্তু এটাতে আসলে খুব একটা কাজ করে না, বরং এখানে ব্র্যান্ড সম্পর্কে একটা খারাপ ধারণা তৈরি হয়। আর গ্রুপগুলো এখন এই জিনিসটাকে আপনার ইয়েও করে না, অ্যালাউও করে না, যখন দেখে যে অ্যালাউ করে না। কেউ জি হচ্ছে জি, কোনো এটা একটা লিঙ্ক। হ্যাঁ, এটা একটা পেজের আন্ডার এস্টিমেট যেটা ধরা হয়, যে এটা, আমি যদি হ্যাঁ আরো হ্যাঁ বাংলায় বলি, শেষে আমি একটা ভাব, এরকম মনে হয়। উম, জি জি, বা মনে করেন অন্য একজন হচ্ছে পোস্ট করছে বা অ্যাড চালাচ্ছে, সেইখানে হচ্ছে আপনি আপনার কোনো একটা পেজের লিংক দিয়ে দিলেন, আর মনে করতেছেন যে যেহেতু অমুকের হচ্ছে ডলার খরচ হচ্ছে, সেখানে আমি যদি আমার পেজের লিংকটা দিয়ে দেই সবাই আমার সম্পর্কে জেনে গেল, তখন তখন এখানে আমার কোনো একটা অ্যাকশন নিবে, এখান থেকে ভালো একটা ফিডব্যাক পাবো। আসলে এটা এইভাবে কাজ করে না।
সাপোজ হচ্ছে আমি ঘরের বাজারের কথা বলি, ঘরের বাজারের কোনো একটা অ্যাড চলতেছে, মানুষ ওইটাতে দেখতেছে, ওইটার মধ্যে ইন্টারেক্ট হচ্ছে। এখন সেম টাইপের প্রোডাক্ট নিয়ে আপনিও কাজ করতেছেন, আপনি আপনার পেজের লিঙ্কটা কোনো একটা কমেন্টে আপনি দিয়ে দিলেন। এক তো হচ্ছে যে অ্যাডমিন সে হচ্ছে আপনাকে ওইখান থেকে ব্লক দিবে, আপনার লিঙ্কটা ডিলিট করে দিবে, এটা খুব বেশি সময় লাগে না ধরে ফেলতে। আর একটা হচ্ছে যে অন্য কেউ যদি আপনার পেজে ওই মুহূর্তে যায়, গিয়ে কিন্তু আপনার পেজটা যা শুধু দেখবে, কিন্তু এখানে কোনো অ্যাকশন নিবে না। সাধারণত এইভাবে বায়ার পার্সোনা অনুযায়ী বা হচ্ছে কাস্টমার জার্নিতে আমরা যে জিনিসটা দেখি, এটা এইভাবে আসলে কাজ করে না। জি, ধন্যবাদ ভাই, বুঝতে পারছি অবশ্য। নেক্সট কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, কেমন ভাইয়া আছেন? আপনি আমার যদি একটা মেসেজ ক্যাম্পেইনের মাধ্যমে যদি একটা সেল জেনারেট হয় মেসেজিং থেকে, তাহলে আপনি জি জি বলেছিলেন যে ফেসবুককে অ্যাকনলেজ করা যে এটা সেল হয়েছে। এই জায়গাটা জি একটু জি যদি বোঝাতেন কিভাবে অ্যাকনলেজ করব ফেসবুককে? এটা হচ্ছে আপনি দেখবেন যে লিড সেন্টারে বা হচ্ছে আপনার ওই মেসেজের ওই জায়গাতেও আপনার অর্ডার স্ট্যাটাস নামে একটা অপশন আছে। আচ্ছা, আপনি যদি ফোন আপনি যদি ফোন থেকে ইয়ে করেন, তাহলে ফোন থেকে অনেক সময় অটোমেটিক্যালি যদি নাম, তারপরে ফোন নাম্বার, অ্যাড্রেস এগুলো যদি দিয়ে দেয়, তখন ওইখানে একটা দেখবেন যে পপ আপ আসে, যে সেটাকে অর্ডার হিসেবে শো করানোর জন্য একটা পপ আপ আসে। যদি ওইটা না আসে, তখন আপনি ইয়ে থেকে দিতে পারেন, কি বলে, ল্যাপটপ থেকে বা পিসি থেকে আপনি মেসেজ অপশনে গিয়ে দেখবেন যে রাইট সাইডে একটা প্যানেল আছে, যেটা অলমোস্ট হচ্ছে আচ্ছা, সিআরএম এর মতো কাজ করে। রাইট সাইডে দেখবেন যে অর্ডার স্ট্যাটাস, লিড স্টেজ, তারপরে হচ্ছে লেবেল, এগুলো হচ্ছে আলাদা আলাদা করে সেট করা যায়। আচ্ছা, আচ্ছা। ওকে, জি, থ্যাংক ইউ। আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে এখন ফেসবুকের নতুন যে অ্যালগোরিদম আছে ওই অনুযায়ী কি আসলে আমরা যখন হচ্ছে ওয়েবসাইট ভিজিটরস বা হচ্ছে লোকালাইক অডিয়েন্স দিয়ে হচ্ছে যখন অ্যাড রান করি, তো ওই অনুযায়ী কি করা উচিত, নাকি হচ্ছে এখন ওপেন টার্গেটিং আসলে চালানো উচিত? দেখা যাচ্ছে যে একটা অডিয়েন্স হয়তো বা আমার 6 থেকে 7 লাখ আছে, একটা লোকাল অডিয়েন্সে 6 থেকে 7 লাখ মানুষ আছে সেখানে। তো একটা পর্যায়ে গিয়ে দেখা যায় সেই একটা মানে একটা নির্দিষ্ট সময় পরে সেটার সেল জেনারেট করা আসলে সম্ভব হয় না। তো সেক্ষেত্রে কি মানে ওপেন টার্গেটিং প্রথম থেকে রেখে কি একটা চালানো ভালো, স্কেলিং এর জন্য বলছে আর কি, নাকি হচ্ছে আমাদের যে ডেটা আছে ওইটার উপর আগে ডিপেন্ড করা ভালো? মানে এটা আসলে কিভাবে আগানো উচিত আসলে, কখন বুঝবো যে কখন কোনটা কাজে লাগাতে হবে? আচ্ছা, কাস্টম অডিয়েন্স বা লুকেলাইক অডিয়েন্স, আমরা এখন যেটা করতেছি, আমরা অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পিং দিয়েও একটা অ্যাড রান করে রাখছি, এবং কাস্টম এবং লুকেলাইক দিয়েও আমরা অ্যাড রান করছি। এট এ টাইম হচ্ছে দুই ধরনের অডিয়েন্সের কাছে আমরা ক্যাম্পিং চালাচ্ছি। এখান থেকে কোনো সময় হচ্ছে অ্যাডভান্টেজ প্লাসটা ভালো কাজ করছে, তখন সেটা আমরা কন্টিনিউ করছি, সেটাকে স্কেল করার জন্য যে ম্যাট্রিক্স গুলো দেখে দেখে আমাদের কাজ করার প্রয়োজন, সেগুলো নিয়ে কাজ করছি। আবার যদি দেখি যে আমার পূর্বের যে অডিয়েন্স গুলো, যেটা লুকেলাইক অডিয়েন্স আছে, তারপরে কাস্টম অডিয়েন্স আছে, সেটা দিয়ে কাজ করছে, তখন আমরা সেটা নিয়ে কাজ করি। আচ্ছা, একটা ক্যাম্পেইনকে আমি আসলে কিভাবে স্ট্রাকচার করবো যে আমার যে অ্যাডটা আছে, যে ক্রিয়েটিভটা আছে, ওইটা শুধুমাত্র নতুন অডিয়েন্স দেখবে, পুরোনো যত অডিয়েন্স আছে ওইটা হচ্ছে মানে ওরা আর দেখবে না, লাইক একজন হচ্ছে সর্বোচ্চ 5 থেকে 7 লাখ এর উপরে আর, তার কাছে একটা আসলে যাবে না। ওইটা আসলে ওই ওপেন টার্গেটিং এর ক্ষেত্রে কিভাবে সেট করব, আর হচ্ছে এই আমাদের ওয়েবসাইটে যে লোকাল অডিয়েন্স আছে বা সেভড অডিয়েন্স, ওখানে কিভাবে সেট করবো? এখানে আপনার অডিয়েন্সকে এক্সক্লুড করা যায়। দেখবেন যেখানে ডিটেল টার্গেটিং আছে, ডিটেল টার্গেটিং এর উপরের অংশে এক্সক্লুডের অপশন আছে। ওই এক্সক্লুডের মধ্যে আপনি ওপেন টার্গেটিং করছেন, ঠিক আছে, কিন্তু আপনি এক্সক্লুডের মধ্যে গিয়ে আপনার যে অডিয়েন্সটা আগে থেকেই কাস্টম অডিয়েন্স হিসেবে ক্রিয়েট করা আছে, সেই কাস্টম অডিয়েন্সকে আপনি সেখান থেকে এক্সক্লুড করে দিয়ে বাকিদের কাছে আপনি অ্যাডটা রান করতে পারেন। যদিও বা এই অপশনটা আছে, কিন্তু এখানে 1%-এর মতো তারতম্য হয়। মানে আমি জিনিসটা এই কারণে বলছি যে এক্সক্লুড করলেও তারপরেও এই টাইপের যারা অলরেডি আগে হচ্ছে আপনার এখানে ইন্টারেক্ট করেছে, তাদের কাছেও হচ্ছে অ্যাডটা পৌঁছায়। 1%-এর মতোই হচ্ছে এটা একটু চেঞ্জেস হয়। তো আচ্ছা, এটা হ্যাঁ, এই যে দিয়ে আমাদের যে খুব এটা দিয়ে যে খুব ওয়েবসাইট ভালো যে একটা পারচেসেস আছে, হ্যাঁ হ্যাঁ
যে ওইটার হচ্ছে একটা লোকাল অডিয়েন্স আছে, আর হচ্ছে ওয়েবসাইট ভিজিটরস এর একটা লোকাল অডিয়েন্স আছে। তো জি এই দুইটার মধ্যে আমার মোটামুটি ভালো ওভারল্যাপ আছে। এই ওভারল্যাপের হাত থেকে আসলে কিভাবে বাঁচতে পারি? মানে দুইটাতেই পারফরমেন্স ভালো, পারফরমেন্স গুড, বাট এটা মানে একটা সময় পর গিয়ে হচ্ছে সেটা ওভারল্যাপ হয়ে যাচ্ছে। তো দেখা যাচ্ছে আমি এর যদি আবার নতুন করে নতুন ক্রিয়েটিভ দিয়ে ইয়ে করি, দেখা যাচ্ছে যে আবার সেই ঘুরে ফিরে একই অডিয়েন্সের কাছে মানে যাওয়াটা মানে পসিবিলিটিটা হাই থাকে। এটার হাত থেকে আসলে বাঁচবো কিভাবে যদি প্যারালালি দুইটা ক্যাম্পেইন আমি চালাতে চাই দুইটা অডিয়েন্স দিয়ে? রিটেনশন ডেটটা চেঞ্জ করে দেন। রিটেনশন ডে কোনোটা 60 ডেজ দেন, কোনোটা 180 ডেজ দেন, তখন অডিয়েন্সটা এখানে একটু হলেও চেঞ্জ হবে, ওভারল্যাপের পরিমাণটা কমে আসবে। আর যদিও বা ওভারল্যাপ করে না কেন, তারপরও যদি আপনার দেখেন যে কস্টিংটা যাচ্ছে রিজনেবলের মধ্যেই হচ্ছে, খুব বেশি তারতম্য হচ্ছে না, তাহলে আমি বলবো যে দুইটা ক্যাম্পেইনই হচ্ছে কন্টিনিউয়াসলি রান করেন। কোনোটার বাজেট কম দিতে পারেন, কোনোটার বাজেট একটু বেশি রাখতে পারেন, এভাবে করে দুইটা কন্টিনিউয়াসলি রান করেন, ভালো একটা রেজাল্ট পেতে পারেন এখান থেকে। ওপেন টার্গেটিং এর মধ্যে আসলে মানে কি পরিমাণ ডলার আসলে প্রথমে বার্ন করা উচিত? কারণ প্রথমে তো হচ্ছে আমার ওয়েবসাইট দিয়ে যদি করি, ওই অডিয়েন্স দিয়ে যদি করি, হয়তো বা কিছু সেল আসবে, কিন্তু ওপেন টার্গেটিংটা আসলে মানে শুরু করতে হয় কিভাবে, like কি পরিমাণ বাজেট রাখতে হয়, বা কখন বুঝবো যে এটা পারফরমেন্স আপ বা ডাউন, মানে কি পরিমাণ ডলার আসলে বার্ন করা মানে অ্যালাউ করতে পারবো এটাতে? এটা ভাইয়া স্পেসিফিক ভাবে তো এইভাবে ডলারের বাজেটের বিষয়টা বলাই মুশকিল, মানে এটা কখনোই হচ্ছে কোনো ফিক্সড কোনো অ্যামাউন্ট না। আর ওপেন টার্গেটিংটা আপনার টার্গেটিং ওপেন করছেন, কিন্তু আপনার অবজেক্টিভসটা কি? এটা কি সেলস ক্যাম্পেইন নাকি এটা সেলস। এঙ্গেজমেন্ট? আচ্ছা, সেলস ক্যাম্পেইন, তাহলে আপনি $7 $10 এভাবে করে দিয়ে স্টার্ট করেন। এরপরে এটাকে স্কেল করেন, দেখেন যে কি পরিমাণ রেসপন্স আসছে, ফ্রিকোয়েন্সি কি রকম হচ্ছে, আপনার সিপিএম কেমন হচ্ছে, তারপরে হচ্ছে এখানে আপনার অন্যান্য যে আউটবাউন্ড ক্লিকস, তারপরে হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউজ যে রেটিংটা, বা 100% ভিডিও ভিউস এর এগেইনস্টে আপনার পারচেসের যে রেশিওটা, এটা কিরকম হচ্ছে। তারপরে হচ্ছে ডে ওয়াইজ ব্রেকডাউন করেন, প্লেসমেন্ট ওয়াইজ ব্রেকডাউন করেন, এগুলো জেন্ডার ওয়াইজ ব্রেকডাউন করেন। এই ব্রেকডাউন গুলো করে করে এখান থেকে ডিসিশন নেন। তো $10 করে ধরুন যে প্রত্যেক দিন দিলাম, তো সেক্ষেত্রে ধরুন যে প্রথম 4-5 দিনে তেমন কোনো সেল আসলো না, হয়তো বা শেষের দিকে হয়তো বা 3টা 4টা বা 5টা এরকম সেল আসলো, মানে তারপরে কি ওই একটা কি রাখা উচিত নাকি বন্ধ করে দেওয়া উচিত ওপেন টার্গেটিং এ? 4-5 দিন কোনো সেল আসলো না, তাহলে ওই মানে ক্যাম্পেইনটা, কম, মানে হ্যাঁ হ্যাঁ, মানে তেমন হয়তো বা কোনো রকম ব্রেকডাউন হচ্ছে বা কোনোদিন হচ্ছে না, সেটা কি আসলে রাখা উচিত? ডে ওয়াইজ ব্রেকডাউন করে দেখেন যে পারফরমেন্সটা ডাউনের দিকে যাচ্ছে নাকি হচ্ছে ইনক্রিজ হচ্ছে, পারফরমেন্সটা কোন দিকে যাচ্ছে। যদি দেখেন যে ডে বাই ডে এটা পারফরমেন্স খারাপের দিকে যাচ্ছে, তারপরও 1-2টা সেল হচ্ছে, তারপরও এই অ্যাডটাকে আপনি তখন ডিসকন্টিনিউ করেন, কারণ হচ্ছে এটার পারফরমেন্স তো ডে বাই ডে খারাপের দিকে যাচ্ছে। এখন খারাপটা যে শুধুমাত্র সেলস তা না, আচ্ছা, হ্যাঁ, অন্যান্য, পারফরমেন্স ইন্ডিকেটর যে ওইটা কি আমি মানে ওই ভিডিও ভিউজ অথবা হচ্ছে এঙ্গেজমেন্ট অথবা ক্লিক থ্রু রেট ওগুলো দিয়ে দেখবো নাকি আমার সেলসটা দিয়ে দেখবো আসলে? শুধু সেলস দিয়ে দেখলে তো বুঝবেন না তেমন একটা, কারণ হচ্ছে অন্যান্য যে মেট্রিক্স গুলো আছে এগুলোর উপরে সেলসটা ডিপেন্ডেবল। এখন যদি আপনি দেখেন যে হঠাৎ করে আপনার ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে, সে ফ্রিকোয়েন্সি বেড়ে যাওয়ার কারণে আপনার হচ্ছে সেলসটা ডাউন হয়েছে, তখন আপনি ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করবেন। তখন আপনি ওই অ্যাডটাকে তো অফ করে দিবেন না, তখন আপনি ফ্রিকোয়েন্সি এই শুধুমাত্র এই মেট্রিকটা নিয়ে কাজ করে দেখবেন যে এটার পারফরমেন্সটা কিভাবে আরো ইনক্রিজ করা যায়। ফ্রিকোয়েন্সি বেড়ে গেলে ওটা কি মানে থেকে নতুন ক্রিয়েটিভ দিব নাকি হচ্ছে মানে ওটা তো কমানোর তো কোনো সিস্টেম নেই, কিন্তু এটাকে কন্ট্রোল করবো কিভাবে আসলে? এটা অডিয়েন্সটা নিয়ে কাজ করতে পারেন, বাজেট নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। জি ওই ভাইয়ের সাথে মিল রেখে আমি আরেকটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি জি যেটা হচ্ছে যে আমরা কোনো অডিয়েন্সের কাছে যদি আমাদের প্রোডাক্টটা সেল হয়ে যায় বা এনরোল হয়ে যাওয়ার পরে আর আমরা ওই অ্যাডটা তাকে দেখাবো না, তার সামনে ওই অ্যাডটা শো করবে না, এটা জি, কিভাবে করা যায়? এটা এক্সক্লুড করে করা যায়, এক্সক্লুডের অপশন আছে, এক্সক্লুড করে করতে পারবেন।
আগে হচ্ছে ওই আচ্ছা অডিয়েন্সটাকে আপনার কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে নিতে হবে, এরপরে মেটাকে বলতে হবে যে এগুলোকে এক্সক্লুড করে দাও। জি, ধন্যবাদ ভাই। জি। আচ্ছা, আমি হচ্ছে স্ক্রিন শেয়ার দিতে চেয়েছিলাম, স্ক্রিন শেয়ার দেখছেন। আমরা প্রায় ওয়ার্কশপের শেষের দিকে এসেই হচ্ছে এই প্রবলেমটা হয়েছে। তো আমি আপনাদেরকে একটা অফার করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা 3 days ক্রিয়েটিভ অ্যাডস মাস্টারি এই একটা প্রোগ্রাম লঞ্চ করছি। এটা আগামী মঙ্গলবার থেকে স্টার্ট হবে। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনারা যে চেকমেট মেটা মার্কেটিং যে গ্রুপটা আছে, এই গ্রুপে আপনারা হচ্ছে ইন্টারেস্টেড এই জাস্ট একটা মেসেজ দিলেই হবে। পরবর্তীতে আমি আপনাদেরকে একটা ফর্ম দিয়ে দিব, ওই ফর্মটা ফিল আপ করে আপনারা হচ্ছে এই ইয়েতে জয়েন করতে পারেন। ওকে, এখন আমাদের ফেসবুক ডমিনেশন প্রোগ্রামে যারা অলরেডি জয়েন করেছে, আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারাও কোশ্চেন করতে পারেন। ভাই কালকে আর কি ভিডিও বানাতে যাব, এই জন্য আসে আপনার সাথে কন্ট্যাক্ট করি নাই। আমি আসলে বৃষ্টি হয়ে যায় বুঝছেন, ভিডিও নিয়ত করি ওই দিনকে বৃষ্টি হয়ে যায়। তো আমি চাইতেছিলাম যে আপনার ওই যে মাঠে গিয়ে কিছু এক্সপেরিমেন্টাল দেখাবো, প্লাস ওইটাকেই আমি প্রমোট করবো। তো এইভাবে যদি তোমরা শিখো একটু ইউনিক ভাবে শেখা যায়, এইটা আর কি প্ল্যান করছি। আর কিছু আচ্ছা আচ্ছা। ক্লাসের ভিডিও রেকর্ড করা আছে, আমি আপনাকে দেখিয়েছিলাম, ওইগুলোও রাখবো হুম, পাশাপাশি। এটা থেকে মানে হয় আর কি। হচ্ছে আউটডোরে ক্লাস নিবেন, আউটডোরে টপিক নিয়ে আলোচনা করবেন। হ্যাঁ হ্যাঁ, আউটডোর টপিক নিয়ে আলোচনা, অনেক এক্সপেরিমেন্ট আছে না ফিজিক্সের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই জি ভাই। এক্সপেরিমেন্ট গুলা দেখা যাচ্ছে 2-3টা এক্সপেরিমেন্ট দেখাইলাম। ওকে। তারপরে বললাম যে তোমরা যদি ফিজিক্স এইভাবে পড়ো তাহলে বুঝতেও সহজ হবে, বা আদার্স কথাগুলো বললাম। এটা একটা ইন্টারেস্টিং ইয়ে হবে আর কি, কন্টেন্ট হ্যাঁ, হবে। এরকম ভাবছি। আর এডিটিংটা আমি নিজেই পারি, যার কারণে এডিটিং জি। এর খরচটা আমার হচ্ছে না। আর ভিডিও করার সরঞ্জাম যা কিছু বলেন এগুলো সবই আমার কাছে আছে, তো ভাবতেছি আমি এটা ট্রাই করতে, তো সমস্যা নাই। জাস্ট আমার অ্যাড কস্টটাই আসতেছে এখানে। ওকে ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম, জি কেমন আছেন? বলুন। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। মেজো ভাই, আমাদের ফেসবুক ডমিনেশন প্রোগ্রামের একদম শুরুর দিকে, মানে আজ থেকে প্রায় কত 6 মাস হবে, হয়তো 6 মাস হয়ে যাচ্ছে, ওই সময় মেজো ভাই জয়েন করেছিল। মেজো ভাই, বলেন কিছু কথাবার্তা আমরাও শুনি আপনার থেকে, আচ্ছা, কিভাবে প্রিপারেশন নিচ্ছেন। আমি তো প্রিপারেশন নিচ্ছি, এখনো জি। অ্যাকশন যেটাকে বলে ওইটা যে মাত্রায় নেওয়া উচিত সেই মাত্রায় নিচ্ছি না। কারণ আহ, আমার কাছে আমাদের মার্কেটের যে সেলস মেকানিজম, এইটা সম্পর্কে একটা প্রশ্ন করতাম, আসলে প্রশ্নটা করি। জি। সেটা হলো যে আমি ইদানিং খেয়াল করতেছি যে বিভিন্ন রকম, যেমন আপনি যে ঘরের বাজার একটা কথা বলেন, এই হুম ভদ্রলোকের হুম। প্রচুর পরিমাণ সেল এবং তার অ্যাডভার্টাইজমেন্ট গুলা খুব লাইভ, মানে হুম একদম হুম। ইন্টারাক্টিভ লাইভ, মানে এটা এমনিতেই দেখতে মজা। জি তারপরে জি। ভদ্রলোকের একটা খুবই পজিটিভ ফেস আছে, যেটা ডেফিনেটলি মনে করেন মানুষকে অ্যাট্রাক্ট করে। কিন্তু আমি একটা জিনিস দেখলাম, যদিও আমরা অ্যাওয়ারনেস, কি বলে এনগেজমেন্ট, এরকম অনেকগুলা ট্রাফিক লিডস অনেকগুলো জিনিসগুলো দেখি, কিন্তু আমার কাছে যেন জানি মনে হয়, আমার ধারণা যারা অ্যাড রান করে তার ভিতরে 90% অ্যান্ড অ্যাবাভ, ঠিক আছে, সবাই শুধুমাত্র সেলস যে মোডটা আছে ওই মোডটাকে বেস করেই তার ভিডিও, পার্টিকুলার ভিডিও কন্টেন্ট গুলো যেটা দেখতেছি ওগুলোতে সে সরাসরি চেষ্টা করে তার ইয়েটাকেই প্লেস করে ফেলতে, সেলস পিচটা করে ফেলতে চেষ্টা করে। তো এটা কি জি। আসলে এই যে এটা আমি পার্সেন্ট, এটা করুক বা না করুক সেটা নিয়ে আসলে আমার কোনো অবজারভেশন নাই, এটা মানুষের ব্যক্তিগত চয়েস হতে পারে। কিন্তু ঘটনা হলো যে আমি আমি যে প্রশ্নটা করতে চাই যে এই যে 90% মানুষই আমি দেখি তারা সরাসরি, এমনকি আপনার ঘরের বাজারও তাই, ঠিক আছে, যে আপনার খুব এথিক্যালি বা আপনার মনে করেন খুব সিস্টেম্যাটিক্যালি মার্কেটিং করা, হ্যালো। যেভাবে আমাদের দেশেও করে ব্র্যান্ড যেগুলো আছে, যারা হুম। মানে ব্র্যান্ড প্লাস খুব ভালো মার্কেটিয়ার, তারা কিন্তু আপনার এই স্টেপ গুলোতে মিস করেন। তারা মনে করেন ওই প্রসেসটা ফলো করে এবং ডিরেক্টলি তারা আপনার অনেকটা সাইলেন্টলি তাদের বিজনেস করে যায়, তারা একটা কথাবার্তাও বলে না, তো এটা হইতে থাকে। এখন এটা কি ভুল যে সরাসরি প্রোডাক্টের পিচিং করার জন্য আমি ডে ওয়ান থেকে ট্রাই করতেছি, বলতেছি এনগেজমেন্ট, বলতেছি কি বলে অ্যাওয়ারনেস, বলতেছি ট্রাফিক, বলতেছি লিড, ইভেনচুয়ালি আমি যে ক্রিয়েটিভস ইউজ করতেছি
সরাসরি আমি আমার প্রোডাক্টই প্লেস করে ফেলতেছি প্রথমে। এটা কি ঠিক নাকি আমি ভুল চিন্তা করতেছি, ভুল রাস্তা চিন্তা করতেছি? আচ্ছা, এখানে ভুল সঠিক জিনিসটা এমন না। আমরা যেটা মার্কেটার যারা আছি তারা বলি যেটা, যে যেগুলো বড় ব্র্যান্ড, আপনি আড়ং এর কথা চিন্তা করেন, আড়ং এর কয়টা অ্যাড আপনার সামনে আসে, বা হচ্ছে অন্যান্য আরো যত ব্র্যান্ড আছে, এই ব্র্যান্ড গুলোর অ্যাড গুলো সামনে কিন্তু খুব একটা আসে না। কিন্তু যখন অ্যাড আসে তখন তারা এমন একটা মানে পজিশন ক্রিয়েট করে যেটা আগামী 6 মাস, 1 বছর, 2 বছর পর্যন্ত তাদের মাথার মধ্যে গেঁথে দেয়। আপনি দেখবেন ফেভিকলের যে অ্যাড গুলো, ফেভিকলের অ্যাড গুলো একটু ইউটিউবে বা হচ্ছে তাদের যে পেজ আছে এগুলোতে একটু ঘাটাঘাটি করে দেখবেন, যে তারা তাদের যে এই ফেভিকল যে আঠাটা, এই আঠাটার যে পরিমাণ একটা ব্র্যান্ড পজিশনিং করছে, যে মানুষ আর কেউ যায় হচ্ছে আইকা বা গাম লাগবে এটা বলে না, ডিরেক্ট বলে ফেভিকল। ইভেন নুডলস, নুডলস মানেই আমরা মনে করি ম্যাগি নুডলস। তারপরে Correct. হচ্ছে এরকম আরো, হ্যাঁ এরকম আরো আছে। আহ, দোকানে গিয়ে বলি না যে কাপড় কাচা পাউডার দেন, বলি যে হুইল দেন অথবা হচ্ছে সার্ফ এক্সেল দেন। কিন্তু হুম এগুলো কিন্তু একটা ব্র্যান্ড, হুইলের কিন্তু সাবানও আছে। কিন্তু যদি হুম বলে যে হুইল দেন, কেউ হুইলের সাবান দেয় না, হুইলের কাপড় কাচা পাউডারটাই দেয়। তো রাইট। ব্র্যান্ড পজিশনিংটা এইভাবেই তারা হচ্ছে মানুষের সাবকনশিয়াস মাইন্ডে এভাবে গেঁথে দিয়েছে। এখন আমাদের যেটা হচ্ছে, আমাদের হচ্ছে এটা পার্সোনাল ব্র্যান্ডিং এ বেশি ফোকাস হচ্ছে। যে সমস্ত ব্র্যান্ড গুলোকে দেখছেন, ঘরের বাজার বলেন, ন্যাচারো বলেন, অন্যান্য আরো ক্ষুদ্র বলেন বা মিড স্টেজে বলেন, যে উদ্যোক্তাগুলো, এরা হচ্ছে ব্র্যান্ড পজিশনিংটা করতে হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে। যার কারণেই এটা হচ্ছে যে তারা প্রোডাক্টটা নিয়ে কথা বলছে, কখনো হচ্ছে নিজে গ্রামের বাড়িতে গিয়ে মাছ ধরতেছে, সেটাও হচ্ছে পেজের মধ্যে দিচ্ছে। তারপরে হচ্ছে রাতে খেলাধুলা করতেছে, ফুটবল খেলতেছে, সেগুলোও তাদের পেজের মধ্যে দিচ্ছে। এতে কি হচ্ছে, মানে ওই পার্সোনাল ব্র্যান্ডিং এর কারণে ওই প্রোডাক্টটা কিনতেছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, সামহাউ কোনো একটা কারণে এই যারা পার্সোনাল ব্র্যান্ডিং এই তাদের বিজনেসটা রান করছে, কোনো একটা সময় তারা মনে করেন যে দুনিয়া থেকে চলে গেল, নেক্সট কে এই মার্কেটিং এর হালটা ধরবে? এটা একটু চিন্তা করেন। দোকানটাই তো মারা গেল। তাহলে কিন্তু ফেভিকলের যে হচ্ছে মালিক, তাকে কয়জন চিনে? আমরা জানিও না, তাকে তো জানার চেষ্টাও করি না। দেখেও জানেও, জানিও না, চেষ্টা জানার করি চেষ্টাও করি না। তো করি না। বড় বড় ব্র্যান্ড গুলো এভাবেই মানুষের মাথার মধ্যে এই জিনিসটা গেঁথে দেয় যে আমি না প্রোডাক্ট, আমি না সার্ভিস। কিন্তু যারা আমরা পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে কাজগুলো করছি, তারা প্রোডাক্ট যাই হোক, আমি একটা কথা বলছি তার মানে হচ্ছে এই জিনিসটা ভালো। তো দুইটাই প্যারালালি কাজ করে। পার্সোনাল ব্র্যান্ডিংটাও কাজ করে, যেরকম রিসেন্ট টাইমে হচ্ছে আমরা প্রাণ আরএফএল এর ইয়ে দেখছি যে একদম সিইও নিজেই এসে হচ্ছে ল্যাডারের উপরে উঠে ল্যাডারটা কতটা মজবুত এরকমটা দেখাচ্ছে, কিন্তু অতটা না যেভাবে হুম হচ্ছে আমরা অন্যান্য ব্র্যান্ড গুলো দেখি, ছোট ব্র্যান্ড যেগুলোকে আমরা মিন করছি, তারা পার্সোনাল ব্র্যান্ডিংটাতেই ভালো একটা লাভ পাচ্ছে, এই কারণে এইভাবে করছে। চাল ডাল, চাল ডালের যে যিনি উদ্যোক্তা, উনি কোন অ্যাডের সামনে আসছে বলেন? সেটাই। কিন্তু সে তো স্ট্র্যাটেজিক্যালি মানে অনলাইন অফলাইনে তার ব্র্যান্ডিংটা আগে স্টাবলিশ করে নিয়েছে। হুম চাল হুম ডাল ব্র্যান্ডটাকে সে স্টাবলিশ করে, তার হুম জন্য যে প্রসেসটা আছে হুম সেই প্রসেসটা পুরোটাই হুম সে ফলো করছে। কারণ চাল ডাল একটা সময় ছিল, এটা দুষ্টামি করে বলতো যে চাল ডাল তো আসলে একটা ভুয়া প্রতিষ্ঠান। ওরা যেটা করে, ওদেরকে অর্ডার দিলে ওরা আশেপাশে স্বপ্নের আউটলেট খুঁজে বের করে, ওখান থেকে টাকা দিয়ে কিনে কিনে মানুষের বাড়িতে পৌঁছায় দেয়। কিন্তু মানে হুম হুম এটাতে প্রফিট কেমনে হয়, এটা করে কেন? তো করে কেন, যখন চাল ডাল স্টাবলিশ হয়ে গেছে, এখন এই হুম এই যে তার যে পিছনের ওই যে স্টোরিটা, কিভাবে তারা স্টাবলিশ হইলো, বা আপনার হুম হুম এমনকি ইয়ের কথা বলতে পারি, এই যে আপনার বিখ্যাত যে হুম ইয়ে আছে আমাদের গাড়ি পরিবহনের যে একটা আছে না, পাঠাও পাঠাও, হুম হ্যাঁ, হুম। সে কিভাবে জি স্টাবলিশ জি। হয়েছে। হ্যাঁ, সে কিন্তু সে তার যে সার্ভিস, তার যে প্রোডাক্ট, সে মানে সেই জিনিসটাকে সে নিজেকে স্টাবলিশ না করে ওইটাকে উনি স্টাবলিশ করছে থ্রু
পার্সোনাল ব্র্যান্ডিং তো থাকতেই হয়, কারণ একজন উদ্যোক্তা যদি আইডেন্টিফাইড না থাকে, সে জন্মের দিনই তো পেপসি ব্র্যান্ড হয়ে যাবে না, তাকে কিছুটা পার্সোনাল ব্র্যান্ডিং করতেই হ্যাঁ হবে। কিন্তু সে যখন ব্র্যান্ডটাকে, এই পার্সোনাল ব্র্যান্ডিংটাকে যখন ইউজ করবে, তখন তার ভিতরে তার ব্র্যান্ড তৈরি করার একটা মোটিভেশন থাকতে হবে যে ওই পাত্রটা আমি কতটুকু চলতেছি। এটা আমি দেখি না, এটা খুব মিসিং। বেশিরভাগ যারা এই পয়সা খরচ করে অ্যাডভার্টাইজ দেন, তাদের মনে হয় প্রসপেক্ট অনেক বেশি। কারণ আমি কিন্তু দেখি যে ভিডিও, বিশেষ করে ভিডিও কন্টেন্ট যারা দিতেছে, আগের চেয়ে দক্ষতা অনেক বেড়ে গেছে এখন। কিন্তু মানে যাদেরকে দেখি তাদের প্রেজেন্টেশন খুবই সুন্দর, খুবই সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু কিন্তু ওই যে আপনি যেটা বললেন, এটা হলো যে দোকানটা তো মারা যাবে আমার সাথে যদি কোনো কারণে কোনো উল্টাপাল্টা হয়, যে ফেসবুক পেজ চলে গেলে সব ব্যবসা বন্ধ হয়ে যায়। এখন এখন কথা হচ্ছে নিজের ভাই, আমাদের দোকান তো অলরেডি মরাই আছে। এখন যদি পার্সোনাল ব্র্যান্ডিং করেও যদি এটাকে একটু জায়গায় দেওয়ার পরে পরেরটা দরকার হলে আপনি আরো অন্যকে নিয়ে আসলেন, আরো অন্যভাবে হচ্ছে মার্কেটিংটা সেভাবে করলেন, কিন্তু স্টার্টিংটা যদি না করা হয়, এই যে আপনি যেটা বলছেন যে এখনো অ্যাকশনটা নিতে পারতেছেন না, অ্যাকশনটা কিন্তু নিতে হবে। যত স্টোরি যাই কিছু বলেন না কেন, অ্যাকশনটা নিতে হবে। মার্কেটে আসার পরে তারপরে হচ্ছে আপনি যেরকম রকমারির কথা বলি, রকমারিতে সোহাগ ভাই কিন্তু শুরুতে অতটা ফোকাস হয়নি, কিন্তু একটা পর্যায়ে গিয়ে এমনিতেই হচ্ছে সোহাগ ভাইকে মানুষ চিনতে, কিন্তু যদিও বা মানুষ জানে যে রকমারি হচ্ছে সোহাগ ভাইয়ের প্রতিষ্ঠান, তারপরে কিন্তু সোহাগ ভাই সেভাবে আসে না। কিভাবে আসতেছে? বই কথন বা হচ্ছে এই টাইপের যে প্রোগ্রাম গুলো, এগুলোর মাধ্যমে আসছে, বিভিন্ন পডকাস্টের মাধ্যমে আসছে, বিভিন্ন লেকচারের মাধ্যমে আসছে। ওনার স্ট্র্যাটেজি উনি ওনার মতো করে সাজিয়েছে, যাতে উনি থাকলেও চলে, না থাকলেও চলে, কিন্তু একটা ট্রাস্টের জায়গা যাতে থাকে যে হ্যাঁ এই প্রতিষ্ঠানটা সোহাগ ভাইয়ের। রাইট। তো এই জন্য বাটার ক্ষেত্রে মাটা বলে কিন্তু মানুষ ছিল, তার ব্র্যান্ডিং আছে, এটা মানে অস্বীকার করার কোনো উপায় নেই, ঠিক আছে। কিন্তু বাট এখন ওই বাটা ব্যক্তিটাকে দিয়ে তার বাটাকে চেনে না, মানে তার যে প্রচার এবং প্রসার হয়ে গেছে। এই যে রিসেন্টলি গেল আমাদের কোক ফান্ডটা বর্জন, যে আমরা ইহুদিদের তৈরি করা কোম্পানির কোনো কিছু খাবো না, ঠিক আছে। তো তো ওইখানে দেখেন এই মানে এখন এই ইহুদি কে, তার নাম কি, অমুক তমুক, কেউ যদি ওই উইকিপিডিয়া বা গুগল ঘেটে বের করে ভিন্ন কথা, আদারওয়াইজ সেটা সম্পর্কে কেউ জানেও না যে এটা কোথায় তৈরি হয়, কি হয় না হয়। কোক ফান্ডটা ভালোই চেনে সবাই। এইগুলো হলো, হ্যাঁ, তো এগুলা যেটা ব্র্যান্ড স্টাবলিশ হয়ে যায়, সেই ক্ষেত্রে আসলে কিভাবে সে করতেছে তার হাতে ফ্লেক্সিবিলিটি অনেক চলে আসে, কারণ মানুষ তখন মানুষ তখন তার মানে ওই বলে একটা সময় আমি কাস্টমারের পিছনে দৌড়াবো, আর আমার ব্র্যান্ড স্টাবলিশ হয়ে গেলে তখন আমি ওই নিয়মে চালায় যাব, কাস্টমারের পয়সা দিয়ে অ্যাডভার্টাইজ দিব, কাস্টমারই আমার পিছনে দৌড়াবে, আমার দৌড়াইতে হবে না কাস্টমারের পিছনে। কারণ এখন হঠাৎ করে মনে করেন খুব কোক খাইতে ইচ্ছা করতেছে, তো এখন আমি ওই যে কি বলে অন্য একটা ব্র্যান্ডের পানি এনে দিলে আমি এটা খাইতে ওই ফিলিংসটা পাবো না, কারণ আমার ভিতরে কোকটা গেঁথে গেছে, ওটা আমি মানে ওইটা দিয়েই আমি স্যাটিসফ্যাকশন পাই। ওই জন্য আমি পার্সোনাল ব্র্যান্ডিং খুব মজা পাইলাম উত্তরটাতে, যে এটা পার্সোনাল ব্র্যান্ডিং এর থ্রুতে কি বলে প্রোডাক্টকে প্লেস করা এবং এটা কাজ করে, এটা শুনে ভালো লাগলো। কিন্তু প্রবলেম ওইটাই যে ফেসবুকের পেজ যে যদি আপনি কন্টেন্ট থাকেন, তাহলে আপনি যেমন ফেসবুকের হাতে পাতে বাধা পড়ে গেলেন, তেমন আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করলেও আপনি নিজেকে নিজে বেঁধে ফেললেন। এবং তারপরে জামশেদ মজুমদার সাহেব, উনি যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে বা মনে কথা ভালো লাগে, তাকে ভালো রাখুক, বা কোনো প্রবলেমে পড়ে উনি যদি অফলাইন হয়ে যান, তাহলে কিন্তু তার ডেফিনেটলি মনে করেন ইম্প্যাক্টটা ভয়াবহ হবে। তার প্রতিষ্ঠানের কনভার্সনে অনেক বেশি, অনেক হ্যাম্পার করবে, অনেক ইম্প্যাক্ট ফেলবে এটাতে। রাইট। এবং উনি সবসময় প্রিমিয়াম প্রাইসিং করেন, প্রিমিয়াম জিনিসপত্র নিয়ে কাজ করেন, এবং গ্যারান্টার কিন্তু উনি, আমি খেয়াল করে দেখছি যে তার একটা পার্সোনাল ব্র্যান্ড, মানে তিনি নিজেই ব্র্যান্ড, চমৎকার একটা ব্র্যান্ড। এবং তাকে আমি পছন্দ করি, তার অ্যাড গুলো দেখলে আমার কাছে ইন্সপায়ারিং লাগে যে সবাই অ্যাড এভাবে করতে পারে না কেন, পার্সোনাল হোক, কিন্তু ওনার মতো করে করে না কেন, ওনার অ্যাড আমার কাছে খুবই ভালো লাগে। তারপরে ওই যে ইয়ে করতো, ইজামা করতো ভদ্রলোক, ওই যে কি এখন করতেছে কি, ওই যে ওষুধ মধু বিক্রি করতেছে, তারও প্রেজেন্টেশন এত সুন্দর করে করে, ওই যে কি বলে
ধনিয়া পাতার মধু না ধনিয়া ফুলের মধু, ঠিক আছে, এটা আমি শুনিও নাই, ন্যাচারাল ওনার কথা কাছে বলছেন। দেখলাম। নেচারা সম্ভবত, রাইট রাইট, নেচারা হতে পারে। হ্যাঁ, এই ভদ্রলোকও কিন্তু আপনার এর আগে ওনার যে বিজনেস ছিল সেটাতে উনি অনেক অনেক সুন্দর ভালো শাইন করছেন। সেটার পর উনি কখন ডিসকন্টিনিউ করে অন্য প্রোডাক্টে আসছেন, আইসা এখানেও তার প্রেজেন্টেশন অনেক লাইভ, ওই ইয়ের মতন, জামশেদ মজুমদার সাহেবের মতন। তো আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু কিন্তু বাট যদি আমি ফেসবুককে প্ল্যাটফর্ম ধরে স্থায়ী বিজনেস তৈরি করতে চাই, তাহলে রাস্তা মনে হয় এটা না, যে আমি আমার প্ল্যাটফর্মটা ওকে স্থায়ী হবে, মিত্র ভাই, আমার হ্যাঁ হ্যাঁ, ব্র্যান্ডিং তৈরি হবে। জি, ওকে মিত্র ঠিক ভাই, আছে। অন্য আসসালামু কারো যদি আলাইকুম। কোশ্চেন থাকে আমরা হ্যাঁ, কোশ্চেন নিতে পারি। হ্যাঁ, ওয়ালাইকুম করুন। জি, ঠিক আছে। আমি হ্যাঁ হ্যাঁ, আমি একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম। আচ্ছা, শিওর শিওর। আমরা তো নতুন উদ্যোক্তা, হ্যাঁ, আপনি যেহেতু বলছিলেন যে আমরা তো বড় বড় কোম্পানি না যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বা আপনার আদার্স যে ক্যাম্পেইন ওগুলো চালাবো, আমরা তো ধরেই সেলস ক্যাম্পেইনকে টার্গেট করছি। হ্যাঁ, তো সেলস ক্যাম্পেইন করে যে এটা তো একটা সাইকেলের মতো, আমি প্রথমে ধরে তো অডিয়েন্সটা ওপেন অডিয়েন্স রাখছি, তাই না? তো তারপরে হচ্ছে কখন কাস্টম অডিয়েন্সে যাব, কখন লুকালাইক অডিয়েন্সে যাব, তারপর এই একটু শর্টে যদি একটু বলে দিতেন মানে সাইকেলটা কিভাবে মেনটেন করব, এই জায়গাটাতে একটু কনফিউজড হয়ে যাই। সাইকেলটা আমি বলেছিলাম যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এ বাজেটটা খরচ না করে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এ বাজেটটা খরচ করতে, তারপরে সেখান থেকে আপনি সেলস ক্যাম্পেইন রান করলেন, অথবা সেলস ক্যাম্পেইন এর মধ্যে আপনি মেসেজ ক্যাম্পেইন রান করলেন, সেখান থেকে পটেনশিয়াল অডিয়েন্স কে নিয়ে তারপরে আপনি ওয়েবসাইট ক্যাম্পেইন রান করলেন, এটা বলেছিলাম। আচ্ছা, মানে প্রথমে যখন আমি মেসেজ ক্যাম্পেইন রান করব, সেখান থেকে মোটামুটি কি রকম সেল হওয়ার পরে বা কতদিনের পরে আমি কাস্টম অডিয়েন্স করব নাকি, এটা একটু জানাবেন। এখানে ডেটাটা তো আসলে ফিক্সড না, কিন্তু যত বেশি ডেটা নেওয়া, আচ্ছা, দেখবেন ওইখানে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করার সময়ই দেখাবে হচ্ছে স্মলার দেন 1000, তারপরে হচ্ছে 2000, 5000, এভাবে আপনার কাস্টম অডিয়েন্সের নাম্বারস গুলো ওইখানে শো করবে। তো আপনি যত বেশি ডেটা দিতে পারবেন তত আপনি ভালো রেসপন্স পাবেন। ওকে, তাহলে আমরা আজকের সেশনটা এখানেই শেষ করছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।